এসব কি বলতেছে বাবা? মানেটা কি? আর বাবা এভাবে চলে গেলেন কেন? তোমরা কি বলছো বাবাকে? শান্ত কি সব ভাবতে ভাবতে সোফায় বসে পড়ল। আহানা দাঁত কেলিয়ে বলল, আমি তোর বাবাকে বলে দিছি তুই প্রেগনেন্ট। হোয়াট? তোর মাথা ঠিক আছে তো? কি বলিস এসব? এমন করিস কেন? আজ না হয় কাল তো প্রেগনেন্ট হবি, তাহলে এত টেনশন কিসের? আর তুই তো বলেছিস রুম রেট করছিস, তাহলে তো প্রেগনেন্ট হওয়ার চান্স আছে। মানেটা কি? এটা বলার আগে একবারও আমাকে জিগাইছস তুই? নওশাদ আমাকে 72 ঘন্টার ইমার্জেন্সি একটা পিল এনে দিছিল, ওটা খাইছি আমি প্রেগনেন্ট হব না। আহানা চোখ বড় করে শান্তর পাশে বসে গেল। হলো তো, হুদায় এত বড় মিথ্যা বললে তুমি। তোরে আজ পাত্রপক্ষ দেখতে আসবে, আমাকে বলিসনি কেন? কি করে বলবো? বাবা আমার ফোন নিয়ে গেছে, পরে মায়ের ফোন থেকে লুকিয়ে নওশাদকে বলছি আমি। শান্ত আহানার কাজ ঝাঁকিয়ে ভ্রু কুচকে বলল, এখন কি করবা? প্রেগনেন্ট হয়নি তো হয়ে যাবে। মানে আবার রুম রেট কর তোরা, তাহলেই হবে। আপাতত আমি, তুই, নওশাদ আর শান্ত ভাইয়া সত্যিটা জানবো, আর কেউ না। সবাই জানবে তুই প্রেগনেন্ট। 1 মিনিট, আমি তোমার ভাইয়া না, ওকে? তো কি? পাতানো বর। মানে পাতানো কি আবার? তোরা কি বলিস এসব? আমাকে আর কোনোদিন ভাইয়া ডাকবে না, না হলে তোমার চুল ছিঁড়ে ফেলবো আমি। আপনি আমাকে পাতানো বউ ডাকবেন না একদম, না হলে আপনার গাল টেনে ছিঁড়ে আপনার হাতে ধরাইয়া দিব আমি। কি বললে? শান্ত এগিয়ে এসে আহানার চুল এলোমেলো করে দিল। আহানা রেগে শান্তর গাল ধরে টেনে ওকে বাঁকিয়ে ফেলে সোফার সাথে লাগিয়ে ধরল। শুরু হলো মারামারি, হানাহানি। রূপা দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্সিং শো দেখছে, শেষে মাথায় হাত দিয়ে সোফায় ধপ করে বসে পড়ল। ল্যান্ডলাইন থেকে নওশাদকে কল দিল। হ্যালো রূপা, শান্ত সব সামলেছে তো? তুই আর কাউকে পেলে না আমার বাসায় পাঠানোর জন্য? তুই শান্ত ভাইয়া হলেও এক কথা ছিল, সাথে আহানাও আসছে। এখন দুজন মিলে মারামারি করতেছে। আমার বিয়ে কি আটকাবে? তাদের ঝগড়া কেমনে আটকাবো আমি, সেটাই ভাবতেছি এখন। দাঁড়াও, আমি আসতেছি। তুমি ওদের দুজনকে একটা রুমে লক করে রাখো, না হলে আমাদের আর এই জীবনে বিয়ে করা হবে না গো। আচ্ছা। শান্ত ভাইয়া, কি? তোমরা চলো, আমার রুমে কথা আছে। রূপা দুজনকে টেনে হিচড়ে ধাক্কা মেরে রুমে ঢুকে দরজা লক করে দিল। এই রূপা তুই দরজা আটকাচ্ছিস কেন? বেয়াদব, দরজা খোল রূপা। রূপা, তুমি দরজা লাগাইছো কেন? সরি শান্ত ভাইয়া, নওশাদ বলছে আপনাদের খাঁচায় বন্দি রাখতে, না হলে দুজন একসাথে একজন আরেকজনকে মারতে মারতে আশেপাশের জনগণকেও ধরে পিটাবেন। আহানা, সব তোমার কারণেই হয়। আজব তো, আমি কি করছি? আপনি তো আগে আমার চুল টেনে দিছেন, না হলে কি আমি দিতাম? চুল টানছি তো কি হয়েছে? তোমার সাহস হয় কেমন আমাকে ভাইয়া বলার? তো আপনি ভাইয়া নয় তো কি, চাচা, জ্যাঠা? এই খবরদার, আমাকে চাচা ডাকবা না। আপনি আমার চুল না টানলে এত কিছু হতো না। চুল টানছি বলে তুমি পাল্টা আমার গাল টানছো? নওশাদ প্লিজ তাড়াতাড়ি আসো, ওরা আমাদের রুমকে উল্টায় ফেলতেছে, মারামারি করতে করতে সব ধুমধাম করতেছে। জলদি চলে আসো প্লিজ। আমি আসতেছি, তুমি একটা কাজ করো, ওই রুমের লাইটটাকে অফ করে দাও, অন্ধকারে তো আর মারামারি করবে না। রাইট, বাট লাইট অফ করতে হলে তো রুমের ভেতরে ঢুকতে হবে। এখন কি করব? তুমি বাসার কারেন্টের মেইন লাইটটা অফ করে দাও, তাহলেই হবে। আচ্ছা, ভালো বুদ্ধি। রূপা গিয়ে মেন সুইচ অফ করে দিল। আহানা শান্ত চুল টানছিল আর শান্ত আহানার কান টানছিল। কারেন্ট চলে যাওয়ায় দুজনেই 20 সেকেন্ড চুপ করে থাকলো। যাক বাবা, দুজনের ঝগড়া থামিয়েছে, বাসলাম। সব আপনার কারণে হচ্ছে না, আপনি আমাকে এখানে আনতেন না এত কিছু হতো। এই শোনো, সব তোমার বেস্টকে বাঁচাতে করতে হচ্ছে। নওশাদ ভাই আপনার বেষ্ট না? তো আগে তোমার বেস্ট রূপা। না, আগে নওশাদ ভাইয়া। খোদা, অন্ধকারেও মানুষ কেমনে ঝগড়া করতে পারে? নওশাদটা কখন আসবে? আমার তো মনে হচ্ছে অ্যাটম বোম ব্লাস্ট হতে আর বেশি দেরি নেই। বাসার পাশ দিয়ে দুটো বিড়াল হেঁটে যাচ্ছিল। আহানা শান্তর মতো তারাও একে অপরের সাথে ঝগড়া করছে। তাদের চেঁচামেচিতে আহানা ভয় পেয়ে শান্তর চুল টানা রেখে ওড়ে চেপে ধরল। আহানা ম্যাডাম, আপনার ভয় লাগছে বুঝছে? ওটা কিসের আওয়াজ? আহানা আর শান্তর বিড়াল ভার্সন। ও, আহানা পাটা
একটু পিছাতে নিচে থাকা একটা কার্পেট তার পা লাগলো। এমনিতে ও মনের মধ্যে ভয় কাজ করছিল বিড়ালের চিৎকার চেঁচামেচিতে। হঠাৎ পায়ে কার্পেট লাগায় ভয় পেয়ে পড়ে যাওয়ার সময় আহানা শান্তর জ্যাকেট টেনে ধরল। শান্ত অন্ধকারে কিছু বুঝে উঠতে পারল না, দুম করে আহানাকে নিয়ে বেডের উপর গিয়ে পড়ল। আহানা যখন বুঝতে পারল শান্ত তার গায়ের উপর, তখনই চিৎকার করতে যেতে শান্ত ওর মুখ চেপে ধরল। শোনো, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, ওকে? তুমি পড়ে যাওয়ার সময় আমাকে ধরতে গেছো কেন? বললে তো আর মরে যেতে না। কি বললেন? আপনাকে ধরছি আমি? আমাকে সেভ না করে উল্টে আমার গায়ে পড়লেন? আপনার মনে মনে শয়তানি। কি বললে তুমি? নিজে আমাকে নিয়ে বেড়ে পড়ে এখন আমাকে দোষ দিচ্ছ? আহানা কিছু বলতে যাবে তার আগেই লাইট জ্বলে উঠল। দুজনেই দুজনকে এমন অবস্থায় দেখে শান্ত স্বাভাবিকভাবে রিয়্যাক্ট করলেও আহানা ইয়া বড় এক চিৎকার দিল। শান্ত সাথে সাথে কানে হাত দিয়ে উঠে গেল বিছানা থেকে। আহানা চোখ বড় করে চেয়ে আছে ওর দিকে। এত চেঁচাও কেন তুমি? আপনার লজ্জা করে না এতক্ষণ এই অবস্থায় থাকার পরেও? কেন লজ্জা করবে? আমি কি তোমাকে টাচ করছি একবারও? দরজা খুলে নওশাদ আর রূপা ঢুকলো তখনই। কি রে শান্ত, তুই কি বাচ্চা? এমন ঝগড়াটে তো তুই ছিলিই না। এখন এত ঝগড়া তোর আইসে কই থেকে? একটু কত আমারে। আহানা না হয় ছোট, তাই ঝগড়া করে, আর তুই? তোর ঝগড়া করাটা খাটে না। রূপা পাগল হয়ে তোদেরকে রুমে বন্ধ করছে। এমন করিস কেন? তোকে এজন্য পাঠাইছি আমি? শোনো, আমি সুন্দর করে হ্যান্ডেল করছিলাম ব্যাপারটা। আহানা মাঝখান দিয়ে বলে দিল রূপা প্রেগন্যান্ট। যা বলছে ভালোই বলছে। এতে করে আঙ্কেল কোন উপায় না পেয়ে রাজি হবেই। আহানা, থ্যাঙ্কস। আহানা দাঁত কেলিয়ে বলল, সবাই তো সবকিছু পারে না। এসব শেখার জন্য ম্যাচুরিটি থাকা লাগে। কিছু কিছু বুড়া খাটাসও এসব পারে না। কি বললে? আমি বুইরা খাটাস? শান্ত এগিয়ে গেল আহানার চুল টানতে। নওশাদ ওরে সামলিয়ে বাইরের দিকে টেনে নিয়ে গেল। আহানা, তোমারে ছাড়বো না আমি। ছাড়িয়েন না। এই আহানা, চুপ কর। এত বড় একটা ছেলের সাথে সারাদিন ঝগড়া করতে তোর শরম করে না? ভয় করে না? বাদ দে, উনি হুদায় এমন করে সব সময়। আমি কিচ্ছু করি না। জানি আপনি কি করেন আর না করেন। এখন চলেন। আচ্ছা আঙ্কেল, আপনি নওশাদকে একটা মাস টাইম দেন। নওশাদ একটা ভালো জব পেয়ে রূপাকে বিয়ে করে নেবে। রূপার বাবা চুপ করে থেকে বললেন, পরের সপ্তাহে নওশাদ যেন তার ফ্যামিলিকে নিয়ে আসে। নওশাদ তো খুব খুশি হয়ে হ্যাঁ বলে দিল। বাসা থেকে বেরিয়ে খুশিতে লাফিয়ে উঠল সে। থ্যাঙ্কস ভাই বোন, তোদের কারণে আমি রূপাকে আমার করে পাবো। থ্যাঙ্কস এ লট। আহানা সেই কখন থেকে বাইকে উঠে বসে আছে। শান্ত নওশাদের সাথে কথা বলতেছে দূরে দাঁড়িয়ে। রূপাদের বাসাটা সুন্দর। রূপার বাবা রূপাকে কত ভালোবাসে, ওদের ভালোবাসাটা মেনে নিয়েছে, বিয়েও দিবে বলছে। ওদের এখন বিয়ে হবে, কত খুশি রূপা। আহানা আকাশের দিকে তাকালো। আমার বিয়ে হবে কিনা আমি সেটাই জানি না। বিয়ে দিতেও তো একটা পরিবার লাগে, বাবা মা ভাই বোন লাগে। আর আমার তো, তার মানে আমার বিয়ে হবে না কোনোদিন। হবে না কি বলছি? আমাকে কে বিয়ে করবে? একটা অনাথ মেয়েকে, যার না আছে রূপ, না আছে টাকা পয়সা, না আছে যোগ্যতা। অবশ্য বিয়ে ছাড়াও জীবন কাটানো যায়। আমি না হয় আজীবন কুমারী থেকে যাব। একটা দিনের কথা মনে পড়ে গেল। মিমাপুতের বাসায় সকল বাজার সকল কাজ করে একটা ছেলে, নাম রাকিব। তার সাথে আমার বিয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল মিমাপু। তার মতে আমার আর সেই ছেলেটার পারফেক্ট ম্যাচ হবে। দুনিয়ায় যত ভালো ভালো পরিবার আছে, তারা ভালো পরিবারের মেয়ের সাথে তাদের ছেলের বিয়ে দেয়। তাই আমার জন্য মিমাপু সেই ছেলেটাকেই ভালো মনে করেছিল হয়তো। আমিও গরিব, সেও গরিব। মাঝে মাঝে হাসি পায় এই ভেবে যে মানুষ আমার জন্য কত ভাবে। তাদের ভাবনা শুনে হাসি পায়। কি দরকার এত ভাবার? আমি তো ভালো আছি। বিয়ে ছাড়াও একা জীবনে ভালো থাকা যায়। এবার বেতন পেলে তারেক আঙ্কেলের মাসের বেতন দেব, আর একটা পাঞ্জাবি কিনে দেব, আমার প্রথম স্যালারি। অনেক খুশি হবেন। মিমাপু আর কণিকা আপুকে তো জামা কিনে দেওয়ার সাধ্য নেই, তাদের ছোটখাটো কিছু গিফট কিনে দেব। মাসের সদাই করতে হবে, আর দুটো জামা আর একটা শাড়ি কিনবো রূপার বিয়েতে পরার জন্য। তারপরেও কিছু সঞ্চয় থেকে যাবে, ওগুলো জমা রেখে দেব। একদিন জমাতে জমাতে অনেক টাকা হবে। আমি একটা নিজের বাড়ি বানাবো, টিনের হলেও চলবে, সেটা শুধু আমার বাড়ি হবে। দুটো রুম থাকবে, একটায় আমি ঘুমাবো আর একটায় রান্না করব। একটা টিভিও কিনবো। আমার টিভি থাকার শখ অনেক। বাজারে দোকানগুলোতে টিভি দেখলে মন চায় একটু কি দেখি, কিন্তু থাক, একদিন আমিও টিভি কিনবো। ওকে, তুই বাসায় যা, আমি আহানাকে ওর বাসায় দিয়ে এসে বাসায় ফিরবো। ঠিক আছে, বাই। শান্ত নওশাদকে বিদায় দিয়ে পকেট থেকে বাইকের চাবি নিয়ে আস্তে আস্তে দেখলো আহানা আকাশের দিকে তাকিয়ে চোখ মুছছে। শান্ত থেমে গেল।
এ সময় কাঁদতেছে কেন মেয়েটা? আমি তো কিছু বলি নাই, আগে তেমন কিছু বলি নাই, তাহলে কাঁদে কেন? এখন জিজ্ঞেস করলে কিছু বলবেও না, থাক অজানায় থাক। শান্ত বাইকে বসতেই আহানা চমকে কল্পনার রাজ্য থেকে বেরিয়ে ঠিক হয়ে বসলো। শান্ত চুপচাপ বাইক চালাচ্ছে, কিছু বলছে না। আহানাও কিছু বলছে না। বাইকের আয়নায় দেখা যাচ্ছে আহানা আকাশের দিকে চেয়ে আছে। আহানা, জানো কি? আমি আগে ভাবতাম আমি হাঁটলে আকাশের তারা চাঁদও হাঁটে আমার সাথে, আর আমি থেমে গেলে তারও থেমে যায়। আমিও সেটাই ভাবতাম। আমি এখনো ভাবি ছোটবেলার কিছু ভুল ধারণা ভুলেই থাকতে ভালো লাগে আমার। জানো, আমি ভাবতাম টিভিতে যে শো দেখাতো সেখানে নায়ক নায়িকারা একটা জামার ভিতর একটা জামা পরে থাকতো, 5 সেকেন্ডে তারা যেন জামা বদলাতে পারে। আমি বোকা, জানতামই না যে ভিডিও কাট করা যায়। ওরা জামা চেঞ্জ করার সময় কাট করে ভিডিও এডিট করা হতো। আহানা হেসে দিল। শান্ত মুচকি হাসলো। আহানাকে সে হাসাতে পেরেছে। আহানাকে সবকিছুতে মানায়, কিন্তু কান্নায় মানায় না। আহানাকে কাঁদতে দেখলে শান্তর বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। সে সহ্য করতে পারে না আহানার চোখের পানি। সেদিন মোহনগঞ্জে রাতের বেলায় আহানার কান্নায় শান্ত নিজেকে অনেক কষ্টে সামলিয়েছিল, শুধুমাত্রই আহানাকে সামলানোর জন্য, কারণ সে নিজেও কাঁদলে আহানাকে সামলানো যেত না। তোমার বাসায় এসে গেছে। আহানা বাইক থেকে নেমে শান্তকে বাই বলে হেসে দিয়ে চলে গেল বাসার ভিতর। কান্নার পরও যে এমন হাসতে পারে তার মতো কঠিন মানুষ আর নেই। আমি কান্নার পর হাসতে জানি না, আরে মেয়েটা জানে। একদিন শিখে নিব ওর থেকে শেখার অনেক কিছু আছে। কিভাবে হাতে টাকা না থাকলেও গায়ের অলংকার বেচে চাল কেনা যায়, কিভাবে শুধু ভাত নুন খেয়ে মাস কাটানো যায়, কিভাবে 2টা জামা দিয়ে বছর কাটানো যায়, একটা ধুয়ে আরেকটা পরে, একটা ধুয়ে আরেকটা পরে, আয়না না কিনে লেকের পানিতে নিজেকে দেখার বুদ্ধি, মেকআপ না করে মুখে হাসি নিয়ে নিজেকে সুন্দর রাখা যায়, মা বাবা ছাড়া নিজেকে নিজে আঁকড়ে ধরে কিভাবে বাঁচা যায়। আমি তো মাকে ছাড়া অচল, আর মেয়েটা কিনা মা বাবা ছাড়া দিন অতিবাহিত করছে। হয়তো তাই সেই কান্নার পরেও হেসে দেওয়ার ক্ষমতা রাখে। শান্ত জ্যামে বসে এসবই ভাবতেছে। আহানা এক্সট্রা অর্ডিনারি একটা মেয়ে। একটা ফেরিওয়ালা পাশ দিয়ে যাচ্ছে, তার কাছে হরেক রকমের আয়না। শান্ত লোকটাকে থামতে বলে একটা আয়না পছন্দ করে কিনলো। এটা হানাকে দেব, কিন্তু ও তো এমনি দিলে জীবনও নিবে না, কি করা যায়? পরের দিন সকালে আহানা মিষ্টিকে পড়াচ্ছে। মিষ্টি বলল, মিস, আমি তোমাকে একটা জিনিস দেব, তুমি নিবা? কি? মিষ্টি তার পেছন থেকে লুকানো একটা আয়না বের করে আহানাকে দিল। আহানা চমকে তাকিয়ে আছে আয়নার দিকে। এটা তো সেই আয়না যেটা সে ওই দিন পছন্দ করেছিল, টাকার জন্য কিনতে পারে নাই। তুমি এটা পেলে কই? আর আমাকে কেন দিচ্ছ? মিস প্লিজ এটা নাও, তোমার তরফ থেকে গিফট। কিন্তু এটা নাও না প্লিজ, না হলে আমি কেঁদে দেবো কিন্তু। আহানা মিষ্টির মাথায় হাত বুলিয়ে আয়নাটা নিল। মিষ্টি মুচকি হেসে চেয়ে আছে। শান্ত ওকে যা বলতে বলেছে ও ঠিক তেমন করেই বলেছে। আহানা বাসা থেকে বের হতে শান্ত লুকিয়ে আহানার হাতের দিকে তাকালো। হাতে আয়না দেখতে পেয়ে খুশিতে লাফিয়ে উঠল সে। আহানা আওয়াজ পেয়ে পেছনে তাকালো। শান্তর বাসার দরজা খোলা। শান্ত দরজার পিছনে লুকিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আহানা কাউকে দেখতে না পেয়ে চলে গেল বাসা থেকে। আজ ভার্সিটি অফ, শুক্রবার বলে, কিন্তু অফিস তো খোলা 1টা থেকে। আহানা বাসায় ফিরে সব পরিষ্কার করে নিল। হাঁড়ি পাতিল মেজে রুমে আসলো হাত মোছার জন্য। তখনই আয়নার দিকে চোখ গেল তার। এই প্রথম তার নিজের একটা আয়না হলো। নিজেকে আয়নার কাছে এসে দেখছে সে। কপালে পাতিলের কালি লেগে আছে। হাত দিয়ে মুছতে মুছতে ভাবলো পাতিল মাজার সময় লেগেছে হয়তো। খুশি হয়ে আয়নাটা টেবিলের উপর সাজিয়ে রাখলো। কি ভালো লাগছে আহানার। মিষ্টি খুব ভালো একটা মেয়ে, আমাকে গিফট করেছে, তাও আমার পছন্দের একটা জিনিস, যেটার খুব দরকার ছিল আমার। ভাত চুলায় বসিয়ে আহানা টেবিলে বসে নোট কমপ্লিট করায় ব্যস্ত হয়ে পড়ল। একেবারে 12টার দিকে উঠে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বাসা থেকে বের হলো সে। এরই মাঝে ঘটে গেল দুর্ঘটনা। আর সেটা হলো স্লিপ খেয়ে পড়ে গিয়ে জুতা ছিঁড়ে গেছে। হাতে একটা টাকাও নেই যে জুতাটা সেলাই করবে। আবার অফিস যেতেও দেরি হয়ে যাবে। জুতা বাসায় রেখে চুপ করে বসে রইল কিছুক্ষণ। বাসায় আহানা খালি পায়ে থাকে। স্যান্ডেল কেনার টাকা তার হাতেই থাকে না কোনোদিন। যেখানে 50 থেকে 70 টাকায় চাল পাওয়া যাবে 1 মাসের, সেখানে সেই টাকা দিয়ে স্যান্ডেল কেনার কি দরকার? খালি পায়ে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে এখন। তাই কোনো উপায় না পেয়ে খালি পায়ে হাঁটা ধরল সে। প্লাজো টেনে একটু নিচে নামালো যাতে পা দেখা না যায়। হেঁটে হেঁটে অফিসে আসলো সে। শান্ত কম্পিউটারের সামনে বসে কাজ করছে। আহানা কেবিনে এসে বসতে খেয়াল করলো বেবি আর আরও কয়েকজন মেয়ে হাসাহাসি করছে তার দিকে তাকিয়ে। এই হাসির কারণ হলো আহানা খালি পায়ে এসেছে। একজন তো বলেই দিল যে, আহানা, আজ তুমি বলে জুতা ছাড়াই আসছো। আছে তোমার। আহানা চুপ করে নিচের দিকে তাকিয়ে বসে রইল। শান্ত কাজ করতে করতে বলল, জুতা ভুলে রেখে আসার মতো জিনিস না, কি হয়েছে সেটা বলো। না, সত্যিই ভুলে গেছি।
তো তাহলে চলো, নতুন জুতা কিনবে। না। শান্ত কিছু না বলে আহানার ব্যাগটা ছো মেরে নিয়ে নিল। এই, আপনি আমার ব্যাগ নিলেন কেন? দিন বলছি। ব্যাগে একটা রুমাল, 1 বোতল পানি আর 50 পয়সার একটা সিকি। শান্ত হেসে দিয়ে বলল, ব্যাগে তো আমারই কিছু নেই। তুমি যেভাবে রণচণ্ডীর রূপ ধারণ করলা, তাতে তো ভাবলাম সোনার উপর লুকানো। আর এই 50 পয়সার সিকি রাখছো কেন? কোনোদিন যদি 50 পয়সার আর একটা সিকি পাই, তাহলে এটা আর ওটা মিলিয়ে তো 1 টাকা হবে, তাই না? তোমার ধৈর্য আছে বলতে হবে। ও মাই গড, চলো জুতা কিনবা। টাকা নেই, আর আমি আপনার থেকে টাকা নিব না। যখন বেতন পাবে তখন হয় দিয়ে দিও। এখন তো তোমার জুতা দরকার, তাই না? আহানা ভাবতে লাগলো। বেতন পেলে তো দিয়ে দিতে পারবো টাকা, ততদিন তো আর খালি পায়ে থাকা যায় না। আচ্ছা চলুন। অফিস শুরু হতে আর 30 মিনিট বাকি। শান্ত আহানাকে নিয়ে বাটার একটা দোকানে আসলো। আহানার পায়ে হাত দিয়ে কর্মচারী চমকে বলল, স্যার, ম্যামের তো পা কাটা গেছে অনেকটা। না, কাটা যায়নি, ইটের কণা ঢুকছিল, ওটা ইটের কণার গোড়া, তাই রক্ত মনে হচ্ছে। শান্ত ছেলেদের জুতো দেখছিল। কর্মচারীর কথা শুনে কাছে এসে নিচে বসে আহানার পা ধরতে যেতে ও পা সরিয়ে ফেলল। বললাম না, ঠিক আছে, এই জুতোটা পছন্দ হয়েছে আমার, এটাই নিব। চলুন চাই। এই জন্য তো ভাবে তুমি ঘুরে ঘুরে হাঁটছিলে কি জন্য। আমাকে বললে কি কেউ তোমাকে ভুগতো? হাজব মেয়ে তুমি। পা কেটে পায়ের ভেতরে মাংস দেখা যাচ্ছে, আর উনি বলে ইটের গুঁড়ো। বোকা পাইছে আমাকে। আচ্ছা ভাই, আপনাদের কাছে ফার্স্ট এড বক্স আছে? না, বাট এনে দিতে পারবো, আপনি একটু বসেন। কর্মচারী চলে গেল ফার্স্ট এড বক্স আনতে। শান্ত আহানার দিকে এমন করে তাকালো, মনে হয় এখনই কাঁচা গিলে খেয়ে ফেলবে। আহানা বিরক্তি নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। জীবনে হাত পা কাটলে সে মলম লাগায় নাই, এদিকে নজরও দেয় নাই। এমনি এমনি ঠিক হয়ে যেত, আর এই লোকটা একটু কাটা গেলেই মলম নিয়ে হাজির হয়। শান্ত আহানাকে বকতে বকতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল পায়ে। নতুন জুতা বলে পায়ে দিয়ে হাঁটতে আহানার আরো বেশি কষ্ট হচ্ছে, তাও চুপচাপ হাঁটছে। তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি বাইক আনতেছি অফিসের গ্যারেজ থেকে। একটু গেলেই তো অফিস, আবার বাইক লাগবে না, ওই যে অফিস দেখা যাচ্ছে। তো তুমি কি চাও? পারও কাটতে থাক, নাকি আমি তোমাকে কোলে নিতাম? সব আমার কোলে ওঠার ধান্দা, বুঝে বুঝে সব বুঝে। শুনুন, উল্টোপাল্টা কথা বলবেন না একদম। ঠিক আছে, বাইকে করেই যাব। যান, এখন বাইক নিয়ে আসেন। শান্ত বাইকের চাবি হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে হেঁটে চলল অফিসের দিকে। তারপর বাইক নিয়ে এসে আহানাকে নিয়ে অফিসে ফিরল। ওকে গাইজ, সবাই কাল তৈরি হয়ে থাকবে। আমরা সকাল 8টায় কুমিল্লা যাওয়ার জন্য রওনা হব। সবাই 2 দিনের জামা কাপড় নিয়ে বের হবা, ওকে? আর অবশ্যই ফাইলগুলা সাথে নিবা। ওকে স্যার। আহানা, কি? কাল তুমি মিষ্টিকে পড়িয়ে আমার সাথে অফিস যাও, তারপর সেখান থেকে আমরা অফিসের গাড়িতে উঠবো। তুমি তো হাঁটতে পারছো না, তাই। আপনি বাইক নিয়ে অফিসে যাবেন? তো আপনার বাইকে কি হবে? কুমিল্লে তো অফিসের গাড়িতে যেতে হবে। আরে তুমি আর আমি রিক্সা দিয়ে যাব। ওকে। এই নাও 50 টাকা। কেন? মিষ্টিকে পড়াতে আসার সময় রিক্সা নিও। আমি টাকা নিব না, হেঁটে আসতে পারবো। পরে টাকাটা দিয়ে দিও, তাহলেই তো হয়। ওকে। ধার কত টাকা হলো তাহলে? জুতা 100, এখন 50। তুমি 100 দিও। 1 মিনিট, আমাকে বোকা পাইছেন? জুতো 1050 টাকা আর এখন 50, তাহলে মোট হয় 1100 টাকা। আপনি মাত্র 150 পেলেন কই? আরে আহানা, ডিসকাউন্টে জুতা নিছে। তাই বলে 1050 টাকা জুতো 100তে দিয়ে দেবে? তুমি জুতা কপি কিনছো মনে আছে তোমার? দোকানে 99% ডিসকাউন্ট দিছিল। সাইনবোর্ড দেখো নাই? 99% ডিসকাউন্ট কেউ দেয় না, হয় 50% না হয় 40%। আপনি এত মিথ্যা কিভাবে বলেন? আমি দেখছি সত্যি। আর তুমি আমাকে বেশি টাকা কেন দিচ্ছ? যত নিয়েছে ততই দাও না। শুনুন, আমি দেখছি জুতার দাম 1050, আর আপনিও 1000 টাকার নোট বের করছিলেন, সেটাও দেখছি আমি। তো আমি তো জানতাম না 99% ডিসকাউন্ট চলে। পরে ওরা আমাকে টাকা ফেরত দিয়ে দিয়েছে। আপনি একটা পাগল, আমাকেও পাগল বানাবেন। ব্রেক টাইমে আহানা তার কেবিনে বসে শান্তর দিকে চেয়ে আছে। শান্ত রিয়াজের সাথে কথা বলতে বলতে একবার এক জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। আহানা শান্তকে ভালোভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছে। শান্ত আজ সাদা একটা শার্টের সাথে ব্ল্যাক টাই পরেছে। কথা বলার মাঝে মাঝে চুলগুলো মাথা থেকে সরিয়ে এপাশ ওপাশ করছে, কত সুন্দর লাগতেছে। শান্তর ওয়াইফ অনেক লাকি হবে, তবে আবার কিসমতও তার একটু খারাপ হবে, কারণ শান্ত অনেক ঝোঁক রুটে, মাথা খাওয়ার মতন ঝগড়া করে বেড়ায় সারাদিন। মা গো মা, আমি পাগল হয়ে যাই। আর ওনার ওয়াইফ তো মনে হয় ডেইলি 2 বার জ্ঞান হারাবে ঝগড়া সহ্য করতে করতে। হাই। আহানা চমকে শান্তর থেকে চোখ সরিয়ে যেই হাই বলল তার দিকে তাকালো।
কোনার কেবিনে নিহাল এসেছে। নিহাল হাই বলল। আহানা আজ পর্যন্ত তার সাথে কোনো কথা বলেনি, এভাবে হঠাৎ হাই শুনে সে চমকে গেল। ইতস্তত হয়ে বলল, হ্যালো। কি খবর? অন্যমনস্ক হয়ে বসে আছো যে? এনিথিং রং? না, কিছু না। শান্ত কথা বলতে বলতে আহানার দিকেও নজর রাখছিল। নিহালকে আহানার পাশে দেখে ফোনে কথা বলা অফ করে এগিয়ে এসে আহানার পাশে ওর কেবিনে বসে গেল। নিহাল শান্তকে হাই বলে আবার আহানার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ল। রিয়াজ, কি সমস্যা তোর? বুক করা জিনিসে মাছের ভাগ বসাতে আসিস কেন? কি সমস্যা তোর? তোর জন্য কি মেয়ের অভাব পড়ছিল? বেদব। দুম করে ফোন কেটে শান্ত ফোনটা রেখে সামনে তাকিয়ে দেখলো নিহাল চলে গেছে। আহানা মুচকি হেসে পানির বোতল নিয়ে পানি খাচ্ছে। শান্ত ভ্রু কুচকে নিহালের চলে যাওয়া দেখছে। কোথা থেকে এসব বিনা দাওতে চলে আসে কে জানে। কোথা থেকে কি যেন পোড়া পোড়া গন্ধ আসতেছে। কই, আমি তো পাচ্ছি না। সর্দি লাগছে মেবি। হতে পারে। অফিস ছুটির পর আহানা শান্তর বাইকে উঠতেই নিহাল বলল, শান্ত, তোমার কাজ থাকলে বলিও, আমি আহনাকে ডেট করে দিয়ে আসবো। শান্ত হেলমেট পরতে পরতে বলল, আমার কাজ তো শেষ। আহানার যখন শেষ হয়েছে ঠিক তখন। সো ইউ ডোন্ট ওয়ারি। নিহাল মুখ বাঁকিয়ে চলে গেল। আহানা মুখে হাত দিয়ে হাসছে। এই যে ম্যাডাম, এত না হেসে আমাকে শক্ত করে ধরুন, নাহলে পড়ে যাবেন। আহানা হাত নিয়ে শান্তর কাঁধে রাখতে গিয়ে আগে হাত পড়ল শান্তর গলায়। শান্ত সাথে সাথে চোখ বন্ধ করে হেসে বলল, আহানা, গলার উপরের পাশে একটু চেপে দাও তো, সকাল থেকেই ব্যথা করছে। আচ্ছা। আহানা সুন্দর করে মালিশ করে দিল। থ্যাঙ্কস। এর জন্য আজ তোমাকে বাদাম খাওয়াবো। না, আমি বাসায় যাব, হাঁটতে পারবো না আর। তোমার বাইক থেকে নামতে হবে না। আর হ্যাঁ, তোমাকে খাওয়ানোর এত শখ নাই। আমি জাস্ট নিজে খাবো, তাই বললাম তোমাকেও খাওয়াবো। না খেলে কেউ না, আমি খাবো, চাও খাবো, তুমি চেয়ে চেয়ে দেখো। শান্ত বাইক থামিয়ে গেল বাদাম আনতে। বাদাম হাতে নিয়ে চায়ের দোকানে গিয়ে বলল চা বানাতে। বাদাম খাচ্ছে আর আহানার দিকে ফিরে বাদামে ফু দিচ্ছে। আহানা মুখ বাঁকিয়ে এদিক ওদিক দেখে যাচ্ছে। নাও, বাদামের খোসা ছাড়িয়েছে, খাও এবার। আমার মা আমি রাগ করলে আমাকে বাদামের খোসা ছাড়িয়ে দিত, কারণ আমার বাদাম অনেক প্রিয়। খাবা নাকি নাক টিপে খাওয়াইতাম? আহানা শান্তর হাত থেকে বাদাম নিয়ে মুখে দিল। পাশ দিয়ে একটা কাপল হেঁটে যাচ্ছিল ফুটপাতের উপর দিয়ে। মেয়েটা ছেলেটাকে বলল, দেখো, মানুষের বিএফরা তাদের জিএফকে বাদামের খোসা পর্যন্ত ছিলে দেয়, আর তুমি কিনা আমাকে আজ পর্যন্ত বাদামও খাওয়ালে না। ছেলেটা থতমত খেয়ে বলল, আজই খাওয়াবো, এমনকি এখনই। ওয়েট বাবু। ছেলেটা বাদাম নিয়ে এসে তার জিএফকে বাদাম ছেলে দিতে লাগলো। আহানা হাসতেছে ওদের দিকে চেয়ে। শান্ত এবার গেল চা আনতে। চা নিয়ে এসে আহানার পাশে হেলান দিয়ে দাঁড়ালো। দুজনাই চায়ে চুমুক দিয়ে একজন আরেকজনের দিকে তাকালো। আমার চায়ে চিনি বেশি দিছে, আর তোমার? আমার চায়ে চিনি কম দিছে। দাঁড়াও, আমি ঠিক করে দিচ্ছি। শান্ত তার চায়ের কাপের অর্ধেক চা আহানার চায়ের কাপে ঢেলে কাপটা ভর্তি করলো। আবারও সেই কাপের চা আবার তার কাপে ঢেলে ঠিক করে নিল। এবার পারফেক্ট। চা খাওয়া শেষে দুজনেই বাসায় ফিরে আসলো। আহানা জুতাটা খুলে খালি পায়ে হেঁটে হেঁটে ভাত বসালো। খাওয়া শেষ করেই ঘুমিয়ে পড়ল সে। আজ খুব ঘুম পাচ্ছে, পায়ের ব্যথার কারণে হয়তোবা। সকালে অনেক কষ্টে উঠল সে। ব্যাগে তার বাকি জামা, পানির বোতল, ফাইল, রুমাল আর ফোন নিল। বাসা থেকে বের হতেই দেখলো রিক্সা একটা দাঁড়িয়ে আছে। আহানা বলল, যাবেন? উনি বলল যাবে। আহানা চুপচাপ রিক্সায় উঠে ভাবতে লাগলো তাদের এলাকায় সহজে রিক্সা পাওয়া যায় না, আর আজ কিনা ভোরবেলায় রিক্সা পেয়ে গেল। মিষ্টিদের বাসার সামনে এসে রিক্সাওয়ালাকে 50 টাকা দিয়ে নামলো সে। তারপর 1 ঘন্টা মিষ্টিকে পরিয়ে বাসা থেকে বেরিয়ে দেখলো শান্ত ব্যাগ নিয়ে বের হচ্ছে। ব্লু জ্যাকেট আর ব্ল্যাক জিন্স পরেছে, চোখে সানগ্লাস। ব্যাগ বের করে আহানার দিকে চেয়ে মুচকি হাসলো সে। বাসা থেকে নেমেই শান্ত একটা রিক্সা নিল। আহানা আগে উঠলো, তারপর শান্ত। শান্ত উঠতে আহানার মাথার সাথে দুম করে এক বাড়ি খেলো। আহ মাগো, মাথা শেষ আমার। একটু চেপে বসতে পারো না তুমি? আর কত চাপবো? আপনার হাতের ফুলা ফুলা এগুলোর কারণে তো সরতে পারি না। ইউ মিন মাসল? তাহলে আনা স্বীকার করতেছে যে আমার বডি আছে। এত কথা বলেন কেন আপনি? মামা, সোজা গিয়ে বাম পাশের গলি ক্রস করলে যে রেস্টুরেন্ট পড়ে, স্টার হোটেল, পপুলার হসপিটালের রাস্তার অপোজিট পাশে, ওটার সামনে দাঁড়ায়ও। রেস্টুরেন্টে কেন? ওমা, সকালে নাস্তা করবা না? আমি কিছু খাবো না। পরে টাকা দিয়ে দিও। আপনি খাবারের খরচ যদি 500 পড়ে, আপনি পরে বলবেন 50 টাকা। আপনাকে চিনি আমি। আচ্ছা, 500ই বলবো, ওকে? রেস্টুরেন্টে এসে শান্ত পরোটা ভাজি আর চা অর্ডার করলো। খাওয়া শেষে আহানা বলল, তাহলে আপনি আমার থেকে 1050 প্লাস 50 প্লাস 300 নাস্তার খরচ, মানে 1400 টাকা পাবেন। শান্ত টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, কিসের টাকা? কোথাকার টাকা?
ওই যে জুতা, রিক্সা ভাড়া আর এখন নাস্তার দাম। তো তো মানে কি, আমি বেতন পেলে দিয়ে দেব? আহানা, তুমি কিসে টাকার কথা বলছো? আমি তো কোনো টাকাই দিই নাই তোমাকে। কাল তো তুমি তোমার টাকা দিয়ে জুতা কিনছো। আজব তো, আপনি এত মিথ্যা কথা বলেন কেন? ভাত আর নুন খেয়ে তোমাকে ইয়াবার নেশা ধরেছে, ডাক্তার দেখাতে হবে। আপনি একটা বেয়াদব, মিথ্যাবাদী লোক আপনি। শান্ত বিল পে করে ধনিয়া এক চিমটি মুখে দিয়ে ব্যাগ নিতে নিতে বলল, আহানা, আমি তোমার থেকে কোনো টাকা পাই না। তোমার স্মৃতিশক্তির লোভ পেয়েছে। তোমাকে মধু গরম পানিতে গুলিয়ে খাওয়াতে হবে। এখন চলো অফিস যাই, গাড়িতে বসে ঝগড়া করিও, কেমন? আহানা রাগে গজগজ করতে করতে পিছন পিছন গেল শান্তর। দুজনে আবার রিক্সা নিয়ে অফিসে ফেরত আসলো। অফিসের সামনে মাইক্রো দুইটা দাঁড়িয়ে আছে। কর্মচারীরা আর পিএ রাফি স্যার মিলে যাবে। আহানা হাঁটতে গিয়ে শান্তর সাথে এক ধাক্কা খেলো, ব্যাস লেগে গেল মারামারি ঝগড়া। পরে দুজনে চেয়ে দেখলো দুটো মাইক্রোবাস ভর্তি হয়ে গেছে, শেষের দুইটা সিট খালি আছে, শুধু সামনের সিটগুলো ভর্তি। দুজনে মিলে একজন আরেকজনকে গালি দিতে দিতে সেখানে গিয়ে বসলো। ওয়ে টু কুমিল্লা। সবাই গান শুরু করে দিল। 17 জন কর্মচারী আর পিএ রাফি স্যার যাচ্ছে কুমিল্লায়। সবার আগে বিল্ডিংটায় যাবে। আজ সন্ধ্যা পর্যন্ত কাজ হবে, তারপর সবাই সন্ধ্যায় ম্যাজিক প্যারাডাইজ যাবে, সেটা ঘুরে সবাই হোটেলে ফেরত আসবে। আহানার হাতে শান্তর জ্যাকেটের চেন বারবার লেগে অস্বস্তি লাগছে। কি সমস্যা, চেন লাগাতে পারেন না? এমনিতেও চিকন দুটো সিট, তার উপর আপনি জ্যাকেটের চেন খুলে বসে আছেন। আজব তো, গরমও তো নেই, তাহলে এমন চেন খুলে রেখেছেন কেন? এখানে তো মেয়েরা সব সামনে, আপনার দিকে তাকাতেও পারবে না। শোনো, গরম লাগছে না? কে বলো তোমায়? আমার কপালের দিকে তাকাও, কত সোয়েটিং হচ্ছে। চোখে দেখো না তুমি? ওকে, দেখাচ্ছি। শান্ত আহানার ওড়না টান দিয়ে সেটা দিয়ে কপাল মুছে নিল। সি, কত ঘাম দেখছো? আপনি একটা বেয়াদব, আপনি আমার ওড়না দিয়ে মুখ মুছছেন কেন? তুমি বললে যে কোনো গরম নাই। শান্ত ব্যাগ থেকে ফাইল নিয়ে সেটা থেকে একটা শক্ত পেপার ছিঁড়ে আহানার হাতে ধরিয়ে দিল। নাও, বাতাস করো আমাকে। শখ কত? তাহলে আমি যতবার ঘামবো ততবার তোমার ওড়না দিয়ে মুখ মুছবো। কেন যে এই মাদরটার সাথে সিট খালি পেলাম? আহানা পেপারটা নিয়ে বাতাস করতে থাকলো। শান্ত পকেট থেকে সেন্টার ফ্রেশ নিয়ে একটা মুখে দিয়ে চিবাচ্ছে। শেষে হাত ব্যথা হয়ে যাওয়ায় আহানা পেপারটা শান্তর গায়ে ছুঁড়ে মেরে আরেকদিকে ফিরে বসে গেল। 2 মিনিট না বাতাস করেই হাত ব্যথা হয়ে গেল তোমার? আপনি 10 সেকেন্ড বাতাস করে দেখুন না, তাহলেই বুঝবেন। শান্ত আহানার দিকে চেয়ে একটু ভেঙচি কেটে বাতাস করতে লাগলো। এত জোরে বাতাস করছে মনে হয় মাইক্রো উল্টায় ফেলবে। উফ, আপনি কি বাতাস করার প্রতিযোগিতায় নেমেছেন? হ্যাঁ, দেখলে পুরো 11 সেকেন্ড বাতাস করলাম আমি। উদ্ধার করছেন আমাকে, আমি ধন্য। শান্ত চুইংগাম মুখ থেকে নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। এবার চুইংগাম কোথায় ফেলবেন মিস্টার অশান্ত? শান্ত মুচকি হেসে পকেট থেকে ওই চুইংগামের খোসাটা নিয়ে খোসার ভেতরে চুইংগাম রেখে ফেললো আর বলল, দেখো আর শেখো, এমনি এমনি চুইংগাম ফেলে নাই, খোসার ভিতর করে ফেলেছে। এইতে করে কারো পায়ে লাগলে আর আটকাবে না। ইটস কল্ড জিনিয়াস। এখন বাতাস তো করবো না, তাহলে জানলা খুলতেছে, সরো। শান্ত এগিয়ে জানালা খুলে দিল, তারপর ফোন বের করে গেমস খেলায় মনোযোগ দিল। আহানা বাইরের দিকে চেয়ে আছে। বাতাসে আবারও তার চুল গিয়ে শান্তর নাকে মুখের উপর পড়া শুরু হয়ে গেল। শান্ত এই নিয়ে দুবার গেমে হেরেছে, তাও আহানার চুলের কারণে। রেগে আহানার চুলের মুঠি ধরে এক টান দিল। আহানা ভয়ে চোখ বড় করে চেয়ে আছে। মাথায় ঘোমটা দাও, তোমার চুলের জ্বালায় গেমস খেলতে পারি না আমি। আহানা চুপচাপ ঘোমটা দিয়ে বসলো। প্রায় 2 ঘন্টা 30 মিনিট পর কুমিল্লায় এসে পড়ল সবাই। তখন সকাল 11টা বাজে। বিল্ডিংটার সামনে এসে মাইক্রো থেমেছে। সবাই খাতা নিয়ে একজন একতলার দিকে যাচ্ছে। 16 তলার বিল্ডিং। একজন ইঞ্জিনিয়ার দালানটি বানানোর নকশা সম্পর্কে বলে যাচ্ছে ফটর ফটর করে। বিরক্তিকর একটা কাজ, কবে একটু ফ্রেশ হবো? গরমে সিদ্ধ হয়ে গেছে আমি। তো আজকের জন্য কাজ স্থগিত। সবাই দুপুরের খাবার খেয়ে আবার এখানে আসবে। সন্ধ্যা পর্যন্ত কাজ করা শেষে তারপরে হোটেলে ফিরবে। শান্ত ও খাবারের হোটেলে এসে গাল ফুলিয়ে বসে আছে। আহানা খাবার মুখে দিয়ে শান্তর দিকে তাকালো। শান্ত খাচ্ছে না দেখে বলল, কি হয়েছে আপনার? শান্ত মুখ গোমড়া করে বলল, গরম লাগে, দেখো না কি রোদ, অসহ্য লাগতেছে। খাওয়া শেষে সবাই একটু এদিক ওদিক হাঁটছে। আহানা শান্তকে খোঁচা দিল। শান্ত বিরক্তি নিয়ে বলল, কি হয়েছে? এই যে পুকুর একটা দেখেন, এখানে গোসল করবেন? কি এখন? সম্ভব না। আরে সম্ভব, গোসল করলে দেখবেন সব ক্লান্তি চলে গেছে, করুন। শান্ত ভ্রু কুচকে বলল, তোমার মনে কোনো শয়তানি নেই তো? এই জন্য মানুষের ভালো করতে নেই। থাক, গোসল করিয়েন না আপনি, হাই হুতাশ করতে থাকেন। বাই। আচ্ছা আচ্ছা, করবো। ধরো আমার ব্যাগ, রাখো, আমি এক ডুব দিয়ে আসি।
শান্ত পুকুরে নেমে গেল। আহানা শান্তর ব্যাগ থেকে তোয়ালে বের করে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। পাশে একটা বাউন্ডারি দেওয়া, ওপারে বিরাট এক দালান, সম্ভবত কোনো হোস্টেল হবে, কি যেন নাম দেখা যাচ্ছে না। আহানা মাথা উঁচু করে দেখার চেষ্টা চালাচ্ছে। আহানা, আহানা চমকে পাশে তাকালো। নিহাল দাঁড়িয়ে আছে। জানো এখানে নাকি একটা স্বর্ণ মন্দির আছে, বৌদ্ধদের অনেক সুন্দর, দেখতে যাবা নাকি? শান্ত ডুব দিয়ে মাথা তুলে দেখলো আহানা নিহালের সাথে কথা বলছে। মাথার চুল থেকে পানি টেনে ফেলে উঠে আসলো শান্ত। নিহাল আর আহানার মাঝখানে এসে দাঁড়িয়ে আহানার থেকে তোয়ালে নিয়ে মাথা মুছতে লাগলো সে। আরে শান্ত, এখন গোসল করলে? হ্যাঁ, শরীর খারাপ লাগছিল। এখন তো তুমি চেঞ্জ করবে, তাহলে চলো আহানা আমরা ওইটায় হেঁটে আসি। আরে চলো চলো, আমিও যাই। হাঁটতে হাঁটতে চেঞ্জ করার অভ্যাস আছে আমার। নিহাল বিরক্ত হয়ে বলল, আমার একটা কল আসতে হবে, আমি আসি। নিহাল চলে গেল। শান্ত সেদিকে তাকিয়ে গা মুছতে মুছতে আহানার দিকে তাকালো, তারপর ভ্রু নাচিয়ে বলল, কি সমস্যা তোমার? এত কিসের কথা ওর সাথে? আমি কি বলছি, উনিই তো আসি বলা শুরু করে দেয়। আর আপনার কি? কি আবার বললে? আমার কে? তোমাকে আমি? আহানা একটু পিছিয়ে গেল ভয়ে। শান্ত গায়ের জামা খুলে আহানার হাতে ধরিয়ে দিয়ে ব্যাগ থেকে একটা টি শার্ট নিয়ে পরে নিল। তারপর তোয়ালে কোমরে পেঁচিয়ে প্যান্ট একটা নিল পরার জন্য। প্যান্ট পরে হাতের তোয়ালের দিকে তাকিয়ে মনে শয়তানি আসলো তার। আহানা আরেক দিকে মুখ করে ফিরে আছে। এ আহানা, কি? আমার থেকে ফিরো তো। কেন? তাকাও না। আহানা তাকাতেই শান্ত তোয়ালেটা আহানার মুখে মারল। আহানা রেগে শান্তকে মারতে আসতেই ভিজা মাটিতে পা লেগে পিছলিয়ে শান্তর বুকে গিয়ে পড়ল সোজা। শান্ত আহানা যাতে পড়ে না যায় ওকে শক্ত করে ধরে ফেলল। দুজনেই চুপ। পরে আহানাই সরে গেল। বাকিরা যেখানে রেস্ট নিচ্ছে সেখানে চলে গেল সে। শান্ত ভিজা জামা কাপড়গুলো পলিথিনে মুড়িয়ে ব্যাগে নিয়ে নিল। হোটেলে গিয়ে শুকাবে, গোসল করা একটু শান্তি লাগছে এখন। ওকে, সবাই গিয়ে আবার মাইক্রোতে উঠো, আমরা কাজে ফিরবো এবার। আহানা গিয়ে একটা মেয়ের পাশে বসে গেল। আহা, শান্তি, মনে হয় বিশ্ব জয় করা হয়ে গেছে। বেয়াদবটার সাথে বসতে হবে না, ভাবতেই মনে মনে লাড্ডু ফুটছে তার। দুইটা হাত পিছন থেকে এসে আহানার দুপাশে এলিয়ে গেল। আহানা ভয় পেয়ে হাতের দিকে দেখে বোঝার চেষ্টা করলো এটা কার হাত। হাতে নীল ঘড়ি। ওহ, এটা তো শয়তানটার। আহানা রেগে হাত উঠিয়ে চিমটি কেটে দিল। ওমা, কোনো চিৎকার চেঁচামেচি করলো না। আহানা এবার আরো জোরে চিমটি কাটলো, এবারও নো রিয়াকশন। আহানা এবার মাথা ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখলো শান্ত ড্যাব ড্যাব করে ওর দিকে চেয়ে আছে, যেন কিছুই ঘটেনি। আপনাকে যে চিমটি কাটছি ফিল হচ্ছে না আপনার? হচ্ছে তো, তবে চিৎকার করা জরুরি মনে করছি না আমি। গুনে গুনে এর শোধ আমি তুলবো। আরো দাও। আহানা মুখ ফিরিয়ে নিল। পুরো রাস্তায় শান্ত আহানার দুপাশে তার হাত দিয়ে রেখেছে। তার পাশে না বসার শাস্তি দিচ্ছে আহানাকে। সবাই আবার বিল্ডিংটায় ফিরে কাজ শুরু করে দিল। আহানা ওয়াশরুমের পাশে এসে নকশাটা নোট করছে। দুম করে দরজা লাগানোর আওয়াজে চমকে পিছনে তাকালো সে। পিছনে তাকিয়ে দেখলো শান্ত আসতেছে। ওর দিকে না তাকিয়ে বেসিনে গিয়ে কল অন করছে, আবার অফ করছে। আহানা সেদিকে খেয়াল না করে আবার নকশা নোট করতে লাগলো। আহানা নকশা শেষ করে বেসিনের দিকে চেয়ে দেখলো শান্ত নেই। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে চলে যেতে নিতেই কেউ একজন ওর হাত চেপে ওকে কাছে নিয়ে আসলো। আহানা শান্তকে দেখে চুপ করে আছে। সে জানে শান্তর এমন রাগের কারণ কি। একে তো ওর সাথে বসেনি, আর এক তো হাতে চিমটি দিয়ে দিয়ে লাল করে ফেলেছে। কি এমন করে চেয়ে আছেন কেন? আর আমাকে এইভাবে ধরছেন কেন? কেন জানো না? তুমি তখন আমার পাশে বসো নাই কেন? কেন আপনার সাথে বসবো আমি? আমি আপনার কে হই যে আপনার সাথে বসতেই হবে? শান্ত আহানার হাতে একটা চিমটি দিল। আহানার মনে হলো কেউ কারেন্টের শক দিয়েছে। হাত নাড়িয়ে বলল, লাগতেছে। আমার 10টা চিমটির কাছে আপনার একটা চিমটি জঘন্য। হাত ছাড়ুন। ঠিক আছে, আপনার সাথেই বসবো সবসময়। চলো। শান্ত আহানাকে টেনে নিয়ে বাইরে আসলো। নিহাল হেসে বলল, আহানা, আজ তো শেষ, চলো স্বর্ণ মন্দিরে ঘুরে আসি। চলো, আমিও যাব। শান্ত, তোমার না কাজ আছে? নকশা তো কমপ্লিট করো নাই এখনো। শান্ত দাঁতে দাঁত চেপে কিছু বলতে যাবে, তার আগেই আহানা বলে উঠল, আমি যাব না। শান্ত তো মনে হয় আকাশ থেকে পড়েছে। ইয়া বড় হা করে ওর দিকে চেয়ে আছে। নিহাল ঠিক আছে বলে চলে গেল। কি ব্যাপার, হঠাৎ মিস্টার অশান্তের কথা শুনলেন? আমি কোনো ছেলের কথা তালে তাল মেলাই না, সেটা হোক আপনি বা নিহাল। গুড। রাফি স্যার বললেন, কাজ শেষ, এবার সবাই বিকেলে নাস্তা করে নাও, তারপর আমরা ম্যাজিক প্যারাডাইসে যাব। আরে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? হাত ছাড়ুন। শোনো, আমি নিহাল না যে তুমি না বললে আমিও বলবো ইটস ওকে। আমি তোমাকে যেখানে নিতে চাইবো তোমাকে সেখানে যেতে হবে। শান্ত আহানাকে নিয়ে একটা মিষ্টির দোকানে আসলো, মাতৃভান্ডারে। আমরা এখন রসমালাই খাবো। সেটা কি? এই, তুমি রসমালাই খাওনি কোনোদিন? না।
ও তাহলে এখন খাবা, চলো। কুমিল্লার রসমালাই অনেক বিখ্যাত, জাস্ট ওয়াও খেতে। রসমালাই মুখে দিয়ে আহানা তো আর থেমে থাকলো না, টপাটপ খেয়েই যাচ্ছে। শান্ত আহানার খাওয়া দেখে আরো অর্ডার করলো। আহানা বলল, এটা সত্যি অনেক মজার, ধন্যবাদ আমাকে এটা খাওয়ানোর জন্য। তাও তো কমু, আমি তো ভালো না, ভালো লইয়েই থাকবো। চলুন, দেরি হয়ে যাবে তা না হলে। সবাই এবার ম্যাজিক প্যারাডাইজে আসলো। বিকাল 5টা বাজে তখন। যে যার পছন্দ মতো রাইডে উঠছে। আহানা উপরের দিকে চেয়ে আছে একটা নাগরদোলা, এত সুন্দর। শান্ত হেসে বলল, উচ্চতা 110 ফুট, উঠবা নাকি? না, আমার ভয় করে। আমি থাকলে কাকে ভয় পাবা, আমাকে নাকি উচ্চতাকে? না, দরকার নেই, ভয় লাগে। আরে চলো না, বেশ লাগবে, দেখিও। দাঁড়াও, আমি টিকিট আনছি। শান্ত জ্যাকেট পরতে পরতে গেল টিকিট আনতে। আহানা ঢোক গিলে নাগরদোলার দিকে চেয়ে আছে। শান্ত টিকিট নিয়ে হাজির। সিঁড়ি বেয়ে নাগরদোলায় যেখানে বসতে হয় সেখানে উঠলো দুজন। টিকিট কালেক্টর টিকিট নিয়ে বলল, তাড়াতাড়ি বসে যান, এটা চলমান। আহানা ভয়ে চোখ বড় করে চেয়ে আছে, বসার সাহস জোগাতে পারছে না। শান্ত বসে গিয়ে আহানার হাত ধরে টেনে নিয়ে আসলো। লোকটা ভিতরে এসে জানালা একটা খুলে বেরিয়ে গেলেন। আহানার বুকের ভিতর টিকটিক করছে। শান্ত জানালা দিয়ে বাইরে দেখছে আর এনজয় করছে। আহানা জানালার দিকে তাকাচ্ছেই না, না তাকালে ভয় করে না, মনে হয় না যে নাগরদোলায় চলছে। শান্ত জোর করে ধরে ওকে জানালার পাশে আনলো, বলল দেখতে। আহানা আল্লাহর নাম নিয়ে নিচে তাকালো। মানুষগুলোকে পিঁপড়ার সমান লাগতেছে, তার মানে আমরা এখন অনেক উপরে। আহানা ভয়ে শান্ত জ্যাকেট টেনে ওকে জড়িয়ে ধরে ফেললো। আপনাকে বলেছিলাম উঠবো না, ভয় করে। কেন জোর করলেন? আমি বাসায় যাব, আমার ভয় করতেছে, আমি মরে যাব। আহানা, বাচ্চামি করো কেন? এটা অনেক স্ট্রং ভাবে বানানো, এক একটা পার্ট অনেক মজবুত। আমরা পড়লেও এটা পড়বে না, বুঝছো? ফাইন, আমি জানলা অফ করে দিয়েছি, এবার ঠিক আছে? না, ঠিক নেই, আমার মনে হয় বাঁচবো না। আমি বাসায় যাব, প্লিজ ওনাদের বলেন আমাকে নামাতে। শান্ত হেসে দিয়ে চুপ করে আছে। আহানার জ্যাকেটের ভিতর মুখ লুকিয়ে বসে রইল। পাক্কা 15 মিনিট ঘুরানোর পর নাগরদোলা থেকে নামলো সবাই। আহানা রোবটের মতো দূরে বসে আছে। এখনো কলিজা কাঁপছে তার, ভেবে পাচ্ছে না সে আদৌ বেঁচে আছে কিনা। আহানার এমন হাল দেখে শান্ত হাসতে হাসতে শেষ। সব আপনার কারণে হয়েছে, আপনি আমাকে জোর করে উঠালেন, আমার এখনো কলিজা কাঁপতেছে। আরে ডাইনোসর ওয়ার্ল্ডেও তো যাওয়া বাকি, কলেজে ঠিক করো, কাজে লাগবে সেখানে গেলে। কেন? ডাইনোসর তোমাকে চিবাই খাবে। আহানা পা উঠিয়ে বসে বলল, না, আমি যাব না। নিহাল এসে বলল, শান্ত, ওকে ভয় দেখাচ্ছ কেন? আহারা শোনো, ওগুলো পুতুলের মতো, জাস্ট নড়বে আর সাউন্ড করবে। এই শোনো আহানা, আমি ভয় দেখাচ্ছিলাম না, ওকে? আমি ওর সাথে মজা করছিলাম। শান্ত আহানার এপাশে আর ওপাশে নিহাল। বিরাট একটা কৃত্রিম ডাইনোসর চোখ নাড়ালো। এটা দেখে আহানা ভয়ে শান্তর হাত চেপে ধরল। নিহাল ভ্রু কুচকে ওদের হাতের দিকে তাকিয়ে আছে। শান্ত মুচকি এসে নিহালের দিকে চেয়ে বিশ্বজয়ের হাসি আসলো। কে আপন কে পর। টুকটাক ঘোরাফেরা করে সবাই হোটেলে ফিরে আসলো। আহানা, লিজা আর বেবির সাথে এক রুমে, আর শান্ত আর অন্য 2টা ছেলে এক রুমে। বাকিরাও আলাদা আলাদা রুম নিয়েছে। আহানা ফ্রেশ হয়ে এসে একটু শুতেই ওর ঘুম এসে গেল। রাত 9টায় সবাই বের হয়ে যাচ্ছে ডিনার করার জন্য নিচে খাবারের হোটেল। আহানা গভীর ঘুমে, বেবি আর লিজা ওকে রেখে চলে গেছে। সবাই টেবিলে বসতে শান্ত এদিক ওদিক তাকিয়ে দেখলো আহানাকে কোথাও দেখা যাচ্ছে না। কি ব্যাপার, কই গেল মেয়েটা? রাফি স্যার খেতে খেতে বললেন, আহানা আসেনি কেন লিজা? স্যার, ও ঘুমায়, তাই আর জাগায়নি। তাই বলে ও সারা রাত না খেয়ে থাকবে? ডিনারের জন্য তুললে না তোমরা? কি করব? স্যার, আমি আহানাকে নিয়ে আসছি। ওকে। শান্ত আহানাদের রুমে এসে দরজায় দুবার নক করে ভেতরে ঢুকলো। আহানা চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। আহানা উঠো, চলো ডিনার করবে। শান্তর কথা শুনে আহানা লাফ দিয়ে উঠে বসলো। তাড়াহুড়ো করে ওড়না খুঁজে পড়ে ট্যাপ ট্যাপ করে চেয়ে রইল ওর দিকে। আপনি এখানে? তুমি ডিনার জন্য আসোনি কেন? চলো খেতে চলো। লিজা আপু, বিবি আপু, ওরা কোথায়? ওরা তো আমাকে রেখে চলে গেছে, এখন চলো। শান্ত আহানার হাত ধরে নিয়ে গেল। শান্তর পাশে নিহাল বসেছে, আর এখন নিহালের পাশে সিট খালি। শান্ত রাগি চোখে নিহালের দিকে চেয়ে আছে, ইচ্ছে করেও এমন করছে তা জানতে আর বাকি নেই। আহানা গিয়ে নিহালের পাশে বসলো। আহানা, এটা খাবা, ওটা খাবা, এটা একটু দেই, ওটা একটু দেই। শান্তর মেজাজ গরম হয়ে গেছে আহানার প্রতি নিহালের এমন পিরিতি দেখে। ঠাস করে উঠে দাঁড়িয়ে রুমের দিকে চলে গেল। সবাই খাওয়া শেষ করে এবার চা খাচ্ছে। আহানা শান্তর প্লেটটা নিয়ে শান্তর রুমে আসলো। দরজায় নক করতেই শান্ত চাদর মুড়ি দিয়ে শুয়ে বলল, আসো পিয়াস, দরজা খোলা। আহানা ভেতরে এসে চেয়ার টেনে বিছানার পাশে বসলো।
আহানার গায়ের একটা আলাদা গন্ধ আছে। শান্তর নাকে সেটা আসতেও মুখ থেকে চাদরটা সরিয়ে ফেলল। আহানা প্লেট এগিয়ে ধরে বলল, নিন, খেয়ে নিন। আমি জানি আপনার পেট ভরেনি। খাবো না। আহানা গ্লাস নিয়ে হাত ধুয়ে এসে বসে লুকমা বানাচ্ছে। শান্ত মনে মনে খুশিতে হার্ট লাফাচ্ছে। তড়িঘড়ি করে উঠে বসে গেল, যেন এটার জন্য সে অপেক্ষা করছিল এতক্ষণ। আহানা শান্তকে খাইয়ে দিচ্ছে। শান্ত খেতে খেতে বলল, তুমি ওই নেয়াল থেকে দূরে থাকবা, ওকে আমার একটুও সহ্য হয় না। কেন হয় না? কি করছে ও? না, কিছু করে নাই, তা ওকে সহ্য হয় না আমার। তুমি জাস্ট ওর সাথে মিশবা না, তুমি কারোর সাথে মিশবা না। তুমি শুধু আমার সাথে কথা বলবা, ঝগড়া আমার সাথে করবা। আহানা হেসে দিয়ে বলল, আপনার সাথেও না? চরের কথা ভুলে গেছেন নাকি? ভাত শেষ। আহানা উঠে গেল হাত ধুতে। হাত ধুয়ে বের হতেই শান্তর মুখোমুখি হলো। শান্ত চুপ করে ওর দিকে তাকিয়ে ওর ওড়না টেনে মুখ মুছতে মুছতে বলল, আরেকটা চট দিলে সমস্যা নাই। কি বললেন? আজকে সূর্য উঠছিল নাকি উঠলেও ডুবে নাই মনে হয়। মিস্টার অশান্ত সব কি বলছে? মজা নিও না তো। আহানা চলে যাচ্ছিল, তখনই রুম সার্ভিসের লোক এসে 1 কাপ চা দিয়ে গেল। আহানা দাঁড়াও, কি? চা খাবে আমার সাথে? আহানা ভ্রুকুচকে শান্তর হাতের দিকে তাকালো। শান্ত হেসে বলল, উপায় আছে, আসো। আহানা এসে সোফায় বসলো। শান্ত তার ব্যাগ থেকে একটা 1 টাইম গ্লাস বের করে কাপের অর্ধেক চা সেটাতে ঢেলে আহানাকে দিল। চা খাওয়া শেষ করে আহানা শান্তর রুমের দিকে চোখ বুলিয়ে নিচ্ছে। আচ্ছা যাও, এবার ঘুমাও। আহানা চলে যেতে নিতেই শান্ত বলল, পাতানো বউ। আহানা থেমে চোখ বড় করে একবার ওর দিকে তাকিয়ে চলে গেল। শান্ত হাসলো। আহানাকে এভাবে জ্বালাতে বেশ লাগে। পরের দিন সকাল সকাল সবাই আবারও কাজে ফিরে গেল। আহানা, কফি খাবে? না, ও কফি খায় না। আহানা, তুমি বলো, আমি তোমাকে জিজ্ঞেস করি নাই। শান্ত, আমি কফি খাই না। ও। আহানা নকশা বানাচ্ছে পেপারে। শান্ত তার নকশা বানানোয় ব্যস্ত। পাশে কারোর উপস্থিতি পেয়ে চেয়ে দেখলো নিহাল দাঁড়িয়ে আছে। পকেটে হাত ঢুকিয়ে মুচকি হাসছে। কিছু বলবে? ভাই, বোঝো না কেন তুমি যে আমি আহানাকে পছন্দ করি? একটু তো আমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করে দিতে পারো। সব সময় মাঝখান দিয়ে এসে পড়ো কেন বলো তো? নিহাল শান্তর কাঁধে হাত রেখে হেসে দিল। কি ভাই, বুঝছো তো? শান্ত নকশা কমপ্লিট করে নিহালের দিকে চেয়ে কান থেকে ইয়ারফোন বের করে বলল, কিছু বললে নেহাল? আমি তো গান শুনছিলাম, সেই পফিও। হোয়াট? তুমি কিছু শোনোনি? শান্ত ও ফাইল সব সেট করছে। একটা পাতা নিচে পড়ে গেল, সেটা নিয়ে টেবিলের উপর রেখে দিয়ে নিহালের দিকে তাকালো সে। তারপর নিহালের কাঁধে হাত রেখে বলল, তোমার কলিগ রাইট? ইয়া। আর আমি ওর পাতানো বর, বুঝছো তো, যার সাথে বিয়ে হয়। মানে পাতলা মানে কি? মানেটা সহজ, ছোটবেলায় আমি আর আহানা বর বলছিলাম। তো এখন তো নাই তাহলে? আরে হতে কতদিন, হয়ে যাবো রিয়েল লাইফের বর বউ। তোমার আপত্তি আছে নাকি? আমার তো মনে হয় না আহানা তোমাকে লাইক করে। আমিও অনেকে লাইক করি না, ওর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। বাট কি করব বলো, পাতানো বউ তো, বউকে তো অস্বীকার করা যায় না। শোনো শান্ত, একটা কথা জেনে রাখো, আমি কাল আহানাকে প্রপোজ করব। কাল কেন? আজ নয় কেন? ফাইন। নিহাল শার্টের বোতাম লাগিয়ে ঠিকঠাক হয়ে এগিয়ে গেল। আহানার অফিসারের সাথে কথা বলে পিছনে তাকাতেই দেখলো নিহাল দাঁড়িয়ে আছে। কিছু বলবেন? নিহাল নিচে বসে গেল হাঁটু গেড়ে। আই লাভ ইউ আহানা। কিছুক্ষণ আগে বলছিল লাইক করে, আর এখন 5 মিনিটের লাইক লাভে পরিণত হয়েছে। ভাবো যে এসব। শান্ত হেসে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। আহানা চোখ বড় করে চেয়ে বলল, এসব কি বলতেছেন আপনি? সবাই হাততালি দেওয়া শুরু করে দিয়েছে। আপনি আমাকে কতদিন চেনেন যে আপনি আমাকে ভালোবাসেন? আপনার মাথা ঠিক আছে? শান্ত হাসতেছে মুখে হাত দিয়ে। আহানা, উইল ইউ বি মাই ওয়াইফ? 1 মিনিট থামুন, আর একটা কথাও বলবেন না। আপনি ভালোবাসলেই তো হলো না, আমি আপনাকে ভালোবাসি না। 2-1টা কথা হয়েছে বলে এই নয় যে আপনাকে বিয়ে করব আমি। আমার সম্পর্কে আপনি কতটা জানেন? আমার মা বাবা নাই, একা কামাই করে একা সংসার চালাই। জানেন আপনি আমি অনাথ আশ্রমে বড় হয়েছি, এসব জানেন? নিহাল ভ্রুকুচকে বলল, কি ভাবছিল শ্বশুরমশাই থেকে যৌতুক হিসেবে একটা 4 চাকা আর আরেকটা দেখি ওটা আমাকে কার কিনে দিতে হবে? শান্ত এবার এগিয়ে আসতেছে। আহানা নিহাল থেকে চোখ সরিয়ে ওর পিছনে শান্তর দিকে তাকালো। নিহাল বোতাম সব লাগিয়ে ঠিক হয়ে আহানাকে প্রপোজ করতে আসছিল। আর শান্ত বোতাম 2-3টা খুলে আসছে। একতলা ভর্তি কর্মচারী আর পিএর অফিসারের সামনে শান্ত এগিয়ে এসে আহানার মুখোমুখি দাঁড়ালো। এক হাত আহানার পাশের দেয়ালে রেখে টাই টানতে টানতে বলল, উইল ইউ বি মাই
পাতানো বউ টু রিয়েল বউ? আহানা হাসবে নাকি কাঁদবে বুঝতেছে না। এরকম প্রপোজের কথা জীবনে না শুনেছে না দেখেছে। সবসময় সবাই হাঁটু গেড়ে প্রপোজ করে, আর শান্ত কিনা কি একটা লুক নিয়ে শার্টের কয়েকটা বোতাম খুলে দেয়ালে হাত রেখে প্রপোজ করলো। সে কি সিরিয়াস? আপনার মাথা ঠিক আছে? অসহ্য, সবাই পাগল হয়ে গেছে। আহানা ব্যাগ নিয়ে চলে গেল। দুটো ছেলে প্রপোজ করে দুজনেই রিজেক্ট হলো। শান্ত হাসতেছে, কারণ সে জানে আহানা এটাই বলবে। কি নেহাল ব্রো, ওর ডিটেলস শুনে চুপ হয়ে গেলা? মুখ থেকে কথাই বের হচ্ছে না কেন? শান্ত এক্সকিউজ মি বলে চলে গেল। আহানা একটা নির্জন রোডের পাশে যে পর্বত ছিল সেখানে বসে আছে। সবাই খালি মজা করে আমার সাথে, শয়তানটাও বাদ রাখলো না আজ। আহানা, কি আবার কোন মজা নিতে এসেছেন এখানে জানতো? আরে আমি সিরিয়াস। তোমাকে বউ বানিয়ে ডেইলি ঝগড়া করতে জোশ লাগবে। যান এখান থেকে, আমি মজা করার মুডে নেই। আর আপনি তো বললেন আমার প্রতি আপনার কোনো ইন্টারেস্ট নেই, তাহলে কিছুক্ষণ আগে এটা কি ছিল? মন চাইলেও প্রপোজ করলাম, মন চাইলে বিয়েটাও সেরে ফেলবো। কি আমি আপনাকে বিয়ে? ইম্পসিবল, জীবনেও না। আমার জীবন এমনিতেই তেজপাতা, এবার করলা বানাতে চাই না। শান্ত আহানার ওড়না টেনে হাতে নিয়ে সেটাই গিট্টু দিচ্ছে, আবার খুলছে। আহানা দূরের একটা টিনের ঘরের দিকে চেয়ে আছে, আর শান্তকে যা পারছে তাই বলে যাচ্ছে। রাফি স্যার ওদের দেখে হেসে ফেলল। দেখছো নিহাল, ওদের দেখলে মনে হয় মেড ফর ইচ আদার। আহানা কিছুক্ষণ আগে শান্তর প্রপোজাল রিজেক্ট করেছে, তাও শান্ত ওর পাশে বসে থেকে কথা বলছে। আহানা শান্তকে রিজেক্ট করার পরও ওর সাথে দিব্যি কথা বলতেছে। মানে ওরা দুজন দুজনকে ভালোবাসে, তবে বলতে আর মানতে রাজি না। নাইস না? আর তুমি তো 2-3 দিন হলো আহানাকে চিনো, এরই মাঝে ওকে ভালোবেসে ফেললে। 2 দিনে ভালোবাসা হয় না নিহাল। সেটার প্রুফ কি জানো? তুমি আহানার ফ্যামিলির কথা শুনে পাল্টা বলতে পারো নাই যে সব কিছুর পরেও আমি তোমাকে বিয়ে করব, আহানা। কিন্তু শান্ত এর পরেও বলছে বিয়ে করবে। বাদ দাও, এরকম অটুট সম্পর্কে যাদের মাঝে বিরাজমান তাদের মাঝে জীবনেও তৃতীয় ব্যক্তি ঢুকতে পারবে না। ছাড়ুন আমার ওড়না, আপনার আর কাজ নাই? না নাই, আমিও নকশা কমপ্লিট করছি। ভালো করছেন। আহানা হেসে দিয়ে শান্তর গাল টেপে দিল আর বলল, আপনি একটা পাগল। শান্ত আহানার দিকে চেয়ে হালকা হাসলো, তারপর ওর চুলের মুঠি ধরে এক টান দিল আর বলল, কে তোমাকে প্রপোজ করলেও আমার বদদোয়ার কারণে সে তোমাকে পাবে না। আপনি নিজেও পাবেন না। শোনো মেয়ে, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই একটুও। আপনি পাগল না একটা ছাগল আপনি। তুমি স্বাচ্ছন্দ্য নেই। আহানা শান্তর শার্ট টেনে এলোমেলো করে দিয়ে উঠে এক দৌড় দিল। আহানা, তোমাকে বলছে না আমার শার্টে হাত দিবা না? দিলে তো তোমাকে ছাড়বো না বলে দিচ্ছে। আহানা হাসতে হাসতে দৌড়ে যাচ্ছে। শান্ত আহানার হাতের কবজি ধরে ফেলে এক টান দিয়ে কাছে নিয়ে আসলো। কি ব্যাপার পাতানো বউ, তোমাকে বলছি না আমার জ্যাকেট বা শার্টে হাত দিবা না? কি করবেন শুনি? কি করব? যেটা বলছিলাম সেটাই করব। তোমার ওড়না তোমার গায়ে থাকবে না। শান্ত আহানার ওড়না টান দিয়ে নিজের গলায় পেঁচিয়ে হাঁটা ধরলো। এই আমার ওড়না দিন বলছি। দিব না। কি করবা শুনে? আপনার শার্ট ছিঁড়ে ফেলবো। ব্র্যান্ডেড শার্ট তোমার এই ছোট ছোট নখে ছিঁড়বে না। নখ নেই তো কি হয়েছে, দাঁত তো আছে। আহানা দাঁত দিয়ে শান্তর শার্ট কামড়েতে লাগলো। এই আহানা ছাড়ো। না, ছিঁড়ে ফেলবো। আচ্ছা নাও তোমার ওড়না। আহানা দাঁত কেলি ওড়নাটা নিয়ে চলে গেল। উফ, ডেঞ্জারাস একটা মেয়ে, বাপরে বাপ। দুপুরের পরই সব কাজ শেষ হয়ে গেল। সবাই এবার ব্লু ওয়াটার পার্ক যাবে। আহানা চুল আশ্রিয়ে দাঁড়িয়ে আছে সেই কখন থেকে। বেবি আর লিজা সেজেই যাচ্ছে। আহানা রুম থেকে বেরিয়ে করিডোরে এসে সবগুলো রুমে নাম্বার পড়তে পড়তে হাঁটছে। 401, 402, 403 এমন করে করে শান্ত ওর সামনে গিয়ে পড়লো। শান্ত একটা ব্রাউন জ্যাকেট পরেছে, যা লাগছে না। চুলও ব্রাউন আর জ্যাকেটও। তুমি এত দেরি করলে কেন আসতে? বেবি আপু লিজা আপু রেডি হচ্ছে তাই। তুমি রেডি তো? আমি আবার কিসে রেডি? জাস্ট জামা চেঞ্জ করে চুল আঁচড়ি নিয়েছি। তাহলে চলো এক জায়গায়। কই? আর সবাই তো ব্লু ওয়াটার পার্কে যাবে এখন। আরে ব্লু ওয়াটার পার্কের পাশে স্বর্ণ মন্দির, চলো আমরা সেখানে যাব। আহানা রাজি হয়ে গেল। শান্তর সাথে সাথে চলল। দূর থেকে দেখলে মনে হয় 1-2 কদম পার হলেই মন্দিরটা ছোঁয়া যাবে, অথচ হাঁটতে হাঁটতে মন্দিরটা ছোঁয়া তো দূরে থাক, সামনেই আসতে পারছে না তারা। দূর আছে বই কি। অবশেষে মন্দিরের কাছে এসে দাঁড়ালো দুজনে। টিকিট কাটতে হবে। শান্ত টিকিট কেটে আহানাকে নিয়ে জুতা খুলে ঢুকলো। শান্ত সোজা হেঁটে যাচ্ছে। আহানা ভিতরে পা রেখে ডান পাশে তাকিয়ে দেখলো কতগুলো বাচ্চা মাটি খুঁড়ে খুঁড়ে গাছ লাগাচ্ছে। পরনে কমলা রঙের পেঁচানো কাপড়, তার মানে তারা বৌদ্ধ। একসাথে এতগুলো বাচ্চা স্কুলের ট্রিপে এসেছে নাকি? না,
এটা এই মন্দিরের অনাথ আশ্রম, এরা সবাই অনাথ। আহানার মনে হলো তার সাথী এরা। কাছে গিয়ে একটা বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিল। সে বলল, গাছ লাগাবেন? আহানা মুচকি এসে মাথা নাড়িয়ে সায় দিল, তারপর একটা চারা গাছ লাগিয়ে দিল। উঠে পাশে তাকাতেই দেখলো শান্ত গাছ লাগাচ্ছে। হাত ধুয়ে এবার তারা মন্দিরের ভিতরে গেল। এত সুন্দর এটা, রোদ পড়ে চিকচিক করছে। ফুলের বাগানে ভর্তি চারপাশটা। শান্ত একটা ফুল নেওয়ার জন্য 10 বার ট্রাই করেছে, তাও পারছে না। সবখানেই বড় বড় করে লেখা আছে বাগানের একটা ফুলেও হাত দিবেন না। কোথাও গেলে এমন সাইনবোর্ড দেখলে শান্তর আগ্রহ আরো বেড়ে যায়। ওয়াও আহানা, তোমার মাথার ফুলগুলো তো অনেক সুন্দর, কই থেকে নিলে? আমার মাথার ফুল মানে? আহানা মাথায় হাত দিয়ে দেখলো 5-6টা ফুল হবে পুরো মাথা জুড়ে। পিছনে ফিরে শান্তর দিকে তাকাতেই সে আরেক দিকে তাকিয়ে গেল, যেন সেই কাজটা করে নাই। আহানা হেসে দিয়ে সবার সাথে ব্লু ওয়াটার পার্কের জন্য রওনা হলো। হাঁটতেছে সবাই। শান্ত আহানাকে ডিস্টার্ব করতেছে বারবার। একবার চুল টানছে, আবার ওনা, নয়তো গাল নয়তো কান। শেষে আহানা বিরক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। কি সমস্যা আপনার? ঠিক মতন হাঁটতেও দেবেন না নাকি? এরকম করেন কেন? শান্ত কাছে এসে বলল, আমার পাতানো বউ আমি ডিস্টার্ব করবো না তো কে করবে? শুনুন, আমি আপনার পাতানো বউ না, ওকে? এই নামে আমাকে আর ডাকবেন না, না হলে আমি কি? ভাইয়া বলে ডাকবো। খবরদার। শান্ত ভাইয়া। শান্ত আহানাকে এক দৌড়ানি দিল। আহানা তো ছুটে যাচ্ছে প্রাণপণে, তাও শান্ত ধরেই ফেললো শেষমেশ। শান্ত ওকে ধরে ফেলায় ভয়ে আহানা কেঁদিয়ে দিল। চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল তার। ভয় পেল কেন সে নিজেও জানে না, আর চোখের পানি কেন পড়লো সেটাও সে জানে না। শান্ত মুখটা গম্ভীর করে এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরল। ডান পাশে একটা বিরাট পাহাড়, কিছু দর্শনার্থী সেখান দিয়ে যাচ্ছে, আর কেউ কেউ নিচ দিয়ে যাচ্ছে। শান্ত আর আহানা ঝগড়া করছিল বলে সবার পিছনে রয়ে গেছে। নির্জন একটা এলাকা। শান্ত আর আহানা দুজনেই চুপ করে আছে। শেষে আহানা নিজেই নিজেকে শান্তর কাছ থেকে সরিয়ে দূরে সরে দাঁড়ালো। আমাকে জড়িয়ে ধরলেন কেন? তুমি ভয় পেয়েছো তাই। আমার তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, ওকে? সো জড়ি ধরে আগে সরিও না। শান্ত হেঁটে চলল। তারপর আহানা কিসব ভাবতে ভাবতে ওর পিছু পিছু আসতে লাগলো। শান্ত পাশে তাকিয়ে আহানার দিকে চেয়ে তার প্রিয় গান ধরল। যদি তুমি ভালোবাসো ভালো করে ভেবে সুখের ধরা কোনো গানে রবে না, আমি ছুঁয়ে দিলে পরে অকালে ঝরে যাবে, গলে যাবে যে বরফ গলে না। আমি গলা বেচে খাবো, কানের আশেপাশে রব, ঠোঁটে ঠোঁটে রেখে কথা হবে না। কারো একদিন হব, কারো এক রাত হব, এর বেশি কারো রুচি হবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আহানা শান্তর দিকে চেয়ে হেসে বলল, এই গানটা আপনার খুব পছন্দ বুঝি? অনেক। আপনার বাজের স্বভাবটা কি শুনি? দেখি, তুমি বলো তো। সিগারেট খাওয়া, চিকেন বেশি খাওয়া, আর আর আহানা হেসে দিয়ে বলল, আর আমাকে 24 ঘন্টা চালানো। তোমাকে তো আমি 12 ঘন্টা চালাই। তাহলে ভালো একটা আইডিয়া দিছো। ফ্রম নাও আমি তোমাকে রাতেও চালাবো। দরজায় তালা দিয়ে রাখবো। তোমার কাছে আসতে তালা আমার কিছুই না। এসে কি করবেন? দেখা যাবে। সেগেছে পার্ক। সবাই ভিতরে ঢুকে পার্কটা ঘুরে দেখছে। বেশ সুন্দর, তবে ম্যাজিক প্যারাডাইস বেশি সুন্দর ছিল। পার্কে ঘোরাঘুরি শেষে সবাই হোটেলে ফিরে আসলো। আহানা রুমের দরজা ভালো করে আটকালো। শান্তকে বিশ্বাস নেই সত্যি সত্যি যদি এসে যায়। আহানা পরের দিন সকালে ঘুম থেকে উঠে হেসে দিল দরজার দিকে তাকে, কারণ দরজা বন্ধ। তার মানে শান্ত আসেনি, আমি জিতেছি। খুশি হয়ে সে বিছানা থেকে নামতে গিয়ে তার হাতের মুঠোয় কিছু একটা দেখতে পেল। একটা আংটি, প্লেন ডিজাইনের সিলভার, একটা হালকা পাতলা রিং। এটা তো শান্তর। সবসময় শান্তর আঙুলে এটা থাকে। তার মানে ও কাল রাতে এসেছিল। উফ, কখন এসেছিল? আমি টের পাইনি কেন? আহানা গিয়ে বারান্দায় দাঁড়ালো। বেশ ভালো একটা ভিউ আসে এখান থেকে। দূর দূরান্তের শুধু সবুজ গাছগাছালি। আহানা হেসে দিয়ে বারান্দা থেকে চলে আসতে গিয়ে থেমে গেল। বারান্দায় একটা রড খাড়া করা ছিল, সেটাই আহানার ওড়না গিট্টু দেওয়া। আহানা নিজের গায়ের দিকে চেয়ে দেখলো ওড়না নেই। এটা শান্তর কাজ। বেয়াদব আমাকে বোকা বানালো, অসভ্য একটা। আহানা ওড়নাটা খুলে গায়ে পড়ে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে হনহনিয়ে হোটেলের রুম থেকে বের হতেই শান্তর সাথে এক ধাক্কা খেলো, যেন সে এখানেই দাঁড়িয়েছিল। আহানা কোমরে হাত দিয়ে কিছু বলতে যাবে, তার আগেই শান্ত আহানার হাত টেনে হাতের মুঠোয় ওর রিং চেক করলো, কিন্তু পেল না। ভ্রু কুচকে বলল, আমার রিং দাও। কেন দিব? ওটা এখন থেকে আমার। ছেলেদের রিং পরবে তুমি? তো কি হয়েছে? একটা স্টোন বসাই দিলে মেয়েদের মনে হবে। আমি কাল তোমার রুমে এসেছি, সেটা বিশ্বাস করতে রিং রেখে গেছিলাম। শিয়ালের কাছে মুরগি বানা রাখলে এমনই হবে।
এই রিংয়ের কথা ভুলে যান মিস্টার অশান্ত। আহানা হেলে দুলে রুমে চলে গেল। শান্ত করিডোরটা ভালো করে দেখে নিজেও আহানার পিছন পিছন রুমের ভেতর গেল। রুমে কেউ নেই, বেবি আর লিজা নিচে গেছে খাবার খেতে। আহানা ব্যাগ হাতে নিয়ে দেখলো শান্ত দরজা লাগাচ্ছে। চোখ কপালে তুলে আহানা রুমের শেষ প্রান্তে গিয়ে বলল, আমার কাছে আসবেন না, নিন আপনার রিং। হোমা, দরজা লাগাতে এত ভয় পেলে? স্ট্রেঞ্জ, এটুকুতে এত ভয়? শান্ত রিংটা নিয়ে চলে গেল। আহানা ব্যাগ নিয়ে ওর পিছন পিছন আসছে। নিচে খাবারের হোটেলে শান্ত টেনে আহানাকে তার পাশে বসালো। দুজনেই ভাগাভাগি করে নাস্তা করছে। আহানা চিকেন কম খায় বলে সে শান্তকে দিয়ে দিয়েছে, আর শান্ত ভাজি কম পছন্দ করে বলে সেটা আহানাকে দিয়ে দিয়েছে। মাঝে মাঝে শান্ত হাট থেকে চিকেন আলাদা করে আহানার পাতেও চিকেন দিচ্ছে। আহানাও ভাজি 1-2 চামচ শান্তকে দিচ্ছে। রাফিসার মুগ্ধ হয়ে ওদের দেখছে। ওদের বন্ডিংটা বেস্ট, তাকিয়ে থাকার মতো। মাইক্রোতে উঠে দুজনে আবার একসাথে বসলো। 2-3 ধাপে ঝগড়া করা হয়ে গেছে অলরেডি। আহানা, শোনো। কি? নশাদের কল আসছিল। আজকের ফ্যামিলি রূপতের বাসায় যাবে। আমাদের তো অবশ্যই যেতে হবে। তুমি বাসায় ফিরে রেডি হয়ে থাকো, আমি তোমাকে নিয়ে ওদের বাসায় যাব। কেন? আপনার সাথে কেন যেতে হবে আমাকে? আমি একাই যেতে পারবো। হেঁটে? তো কি হয়েছে? কি হয়েছে মানে? রূপার বাবা জানে আমি নশাদের বড় ভাই, আর তুমি আমার ওয়াইফ। উনি বলবেন ছেলের পুরো পরিবর্তন এসেছে, বড় ভাইয়ের বউ আসলো না কেন? তখন কি করবে তুমি? ও, তার মানে আজ আবার এক গাদা মিথ্যা কথা বলতে হবে আমাকে। ফাইন, তুমি চুপ করে থেকো। যা বলার আমি বলবো। আর আমার মনে হয় না আজ আমাদের কোনো ডায়লগ মারতে হবে। যা বলবে নশাদের বড় আপু আর ওর মা বাবাই বলবে। আচ্ছা। ঢাকায় ফিরে আহানা বাসার জন্য রওনা হলো। শান্ত বলল দাঁড়াতে। কি? তোমার বাসার ওই দিকের একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনবো। তাহলে চলো আমার সাথে, তোমাকে বাসার সামনে নামাই দিব। শান্তর কথাটা আহানার ঠিক হজম হলো না, কারণ ওদের বাসার ওইদিকে যে মিষ্টির দোকান আছে ওগুলো ছোটখাটো, আর শান্ত যা কিনে যা খায় তার সব হাই কোয়ালিটির। তাও আহানা শান্তর সাথে রিক্সায় উঠলো। বাসায় ফিরে শান্ত চলে যাওয়ার সময় বলল তাড়াতাড়ি রেডি হয়ে থাকতে, বিকালে এসে একসাথে যাবে রূপাদের বাসায়। আহানা রুমে ঢুকে ব্যাগটা বিছানায় রাখতে রূপার কল আসলো। রূপা আহানার বাসায় আসতে, সেখানে একটা কাজে এসেছিল। ওকে আহানা সাজিয়ে দিতে হবে, তাই কাজ সেরে আহানার বাসায় আসছে সে। আহানা বলল ঠিক আছে। রূপা প্রায় 10 মিনিটেই এসে পড়ল। সে একটা নীল শাড়ি পরেছে, ব্লাউজ 3-4টা এনেছে, শাড়ির সাথে ম্যাচিং করে পরেছে একটা। আহানা ওর চুলে খোপা করে দিল ভালো করে। 1 ঘন্টায় ওকে সাজানো হয়ে গেছে। কিরে, তুই রেডি হবি না? এই তো এই জামাটা পরেই আসবো। শান্ত ভাইয়া যে শাড়িটা দিয়েছিল ওটা পর না। আহানা মুখটা ফ্যাকাশে করে বলল, ব্লাউজ তো ম্যাচ হয় না, কি করব? আমি তো আজ ব্লাউজ আনছি কতগুলা, একটা মিলিয়ে পর। আহানা মুচকি এসে একটা বেছে নিল। রূপা বাই বলে চলে গেছে। আহানা শাড়িটা পরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। রূপার মতো সেও চুলে খোপা করেছে। পরে শান্তর কথা মনে পড়ল। চুল খুলবো না, বেয়াদবটাকে জ্বালাবো আজ। নীল চুড়িগুলো পরে নিল, তারপর ব্যাগ হাতে নিয়ে ফোনটা ঢুকালো। এরপর রান্নাঘরে গেল। রান্নাঘরের জানালাটা লাগিয়ে ফিরে আসতে গিয়ে দেখলো একটা বাটিতে বিট কাটার খোসার বিটের 1-2 ছোট টুকরা পড়ে আছে। আহানা যেন আকাশে চাঁদ হাতে পেল। নিশ্চয়ই মিমাপু আজ বিট রেঁধেছিল। আহানা বাটিটা নিয়ে আয়নার সামনে এসে আঙ্গুল দিয়ে ঠোঁটে বিটের রস লাগালো। ফু দিয়ে সেটা শুকিয়ে নিল। গাঢ় গোলাপি হয়ে গেছে তার ঠোঁট। রূপার মেকআপ বক্সটায় রয়ে গেছে। আহানা সব বের করলো বক্স থেকে। সব বাদ রেখে কাজল নিল, কাজল দিল চোখে। তারপর সে কাজল দিয়ে কপালে ছোট্ট করে একটা টিপ বানালো। ব্যাস কমপ্লিট, আর কিছুই চায় না। বক্সটা গুছিয়ে আহানা নিজের ব্যাগে নিয়ে নিল, রূপাকে দিয়ে দিবে। তারপর রুমের জানালা আটকাতে গিয়ে দেখলো শান্ত বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোনে কার সাথে যেন কথা বলছে। আহানা তাড়াতাড়ি জানালা আটকে দরজা লক করে ব্যাগ নিয়ে বের হয়ে আসলো। শান্তকে সামনে থেকে দেখে তো আহানা চমকে থেমে গেল। একটা সাদা পাঞ্জাবি পরেছে সে, আরেকটা কালো সানগ্লাস। জোস লাগছে ওকে। আহানা হাঁ করে তাকিয়ে থেকে এগিয়ে গেল। শান্ত আহানাকে দেখে ওর কান থেকে ফোনটাই পড়ে যাচ্ছিল। হাত দিয়ে ফোন ধরে চোখ থেকে চশমাটা খুলল। চশমাটা খুলতেই আহানার ঠোঁটের রংটা উজ্জ্বল রং ধারণ করলো চোখে। আহানাকে এমন সাজে এই প্রথম দেখলো সে। চুল খোপা দেখে ভ্রু কুঁচকে এগিয়ে গেল আহানার দিকে। আহানা বলল, চলুন যাই, দেরি হয়ে যাবে। তোমাকে বললাম না চুলে খোপা করবে না। কথাটা বলে শান্ত এক টান দিয়ে খোপার কাঠিটা খুলে নিল। কাঠিটা পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে বলল, নাও পারফেক্ট। একটা কথা বলো তো, কি? ঠোঁটে কি লাগাইছো? চিকচিক করতেছে না কেন? মেয়েরা তো লিপস্টিক লাগালে চিকচিক করে। এটা আসলে কি? বিটের রস। হোয়াট? আমি তো ভুলে গেছিলাম তুমি লিপস্টিক ইউজ করো না। যাক, ন্যাচারালি ইউজ করছো, এর জন্য আমি তোমাকে চা খাবো। চলো এখন। আহানা গিয়ে বাইকে উঠে বসলো।
শান্ত বাইকে উঠে সানগ্লাস পরতে যেয়ে দেখলো দোতলা থেকে তারেক রহমান উকি দিয়ে তাকিয়ে আছে। শান্ত চশমাটা পাঞ্জাবির কলারে আটকিয়ে হেসে দিল। তারেক আঙ্কেল চোখ বড় করে বললেন, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এই বলা আমাকে চুম্মা পাঠায়? আপনাকে না আঙ্কেল? মানে তো কাকে? তারেক রহমান কথাটা বলে পিছনে তাকিয়ে দেখলো তার বউ তার পিছনে দাঁড়িয়ে শান্তর দিকে চেয়ে আছে আর লজ্জায় লাল টমেটো হয়ে ঢুলতে ঢুলতে আকাশে উঠছেন। শান্ত ওনাকে ফ্লাইং কিস দিয়েছে। ও মাই গড! এখনকার পোলাপাই হাম করে এক মার্কেটে বিক্রি করে আরেক মার্কেট থেকে কিনেও নিতে পারবে। বুঝলাম। আসমা, এখন যাও, রং চা বানাও। এই, আপনি কাকে চুমু দিলেন? তোমার বাসার বলদ মার্কে মালিকের বউরে। আহানা হেসে বলল, ওনার সাথে মজা করিয়েন না, শেষে আপনাকে এখানে আসা অফ করে দিবে। শান্ত কথাটা কানেই নিল না। বাইক স্টার্ট দিয়ে আহানাকে নিয়ে রূপাদের বাসার সামনে এসে পড়ল। বাসার ভেতর মানুষ ঠেললে ঠেলা যাবে না, মনে হয় উতলায় পড়বে। আজ যে আমরা মেয়ে দেখতে এসেছে তা বোঝা যাবে না, যেন আজই বিয়ে। শান্ত বাইক থেকে নেমে চশমা পরে হাঁটা ধরল। বাসার ভিতরে পা রাখতে একদল মেয়ে দূর থেকে হেসে হেসে বলল, এটা বুঝি বর? ওমা, রূপা আপু কত লাকি, এত কিউট একখানা বর পেয়েছে। ভাইয়া, আপনার কোনো ছোট ভাইটাই আছে নাকি? শান্ত চশমা খুলে ওদের দিকে তাকিয়ে বলল, বউ, ও বউ, তাড়াতাড়ি এসো তো। আহানা শাড়ি ধরে ভেতরে ঢুকলো। মেয়েগুলো মুখ ছোট করে বলা বলি করছে। ওমা, এর বিয়ে হয়ে গেছে, তার মানে বর আরেকজন? শান্ত সোফায় বসে মেয়েগুলোর দিকে চেয়ে বলল, আমার ছোট ভাই তো তোমাকে রূপা বোনের হবু বর, আমার আর ছোট ভাই নাই, সরি ফর দ্যাট। আহানা ভেতরের রুমের দিকে গেল রূপাকে দেখতে। ততক্ষণে নওশাদের বাবা মা, বড় আপু আর নওশাদও এসে গেছে। নওশাদও পাঞ্জাবি পরেছে, নীল পাঞ্জাবি। শান্তর পাশে বসেছে সে। কেউ বলবে না তারা একই মায়ের পেটের সন্তান না, দুজনকেই ভাই মনে হচ্ছে। একটা মেয়ে আহানাকে 100 প্রশ্ন করছে, সে তো বলেই দিল। বিয়ের কত মাস চলে? আহানা ঢোক গিলে বলল, 4 মাস। রূপা মুচকি মুচকি হাসছে। মেয়েগুলো এবার গেল শান্তর কাছে। এখন ভাইয়া বিয়ের সবে 4 মাস হয়েছে, এখন ছোট ভাইয়াকে বিয়ে করাচ্ছেন? কি করবো আপু, নওশাদকে তো আরো পরে করাইতাম, বাট রূপার আব্বু তো চান জলদি করাতে। আপনার কি করতে পারি বলো? আহানা কোথায়? ছাদে গেছে আপুর জন্য ফুল আনতে। ওকে নওশাদ, তুই বস, আমি আসতেছি। শান্ত ছাদের দিকে গেল। আহানা গাঁদা ফুল 5টা নিয়েছে। এগুলো দিয়ে গাজরা বানাবে, তারপর রূপার মাথায় লাগিয়ে দিবে। এসব ভেবে পিছনে ফিরতে দেখলো শান্ত গাল ফুলিয়ে তাকিয়ে আছে। কি? এই, তোমার কমন সেন্স নাই? আমাদের বিয়ের 4 মাস হয়েছে, আর একটু বারে বলতে পারো নাই? এত কম বলে কেন? এই জন্য মানুষের ভালো করতে নেই। আমি ভালোই ভালোই এত মিথ্যা বলতেছি, আর এখন আপনি আমাকে কথা শোনাচ্ছেন? এসব কি আমার জন্য করতেছ নাকি তোমার বেস্ট ফ্রেন্ডের জন্য? ফাইন, আমি গিয়ে বলতেছি আমার বিয়ের 1 বছর হয়েছে, আমি 3 মাসের গর্ভবতী। ওকে? আহানার মুখে এমন কথা শুনে শান্তর মুখের ভঙ্গি বদলে গেল। এসব কি বলছো? একবার রূপা, এখন আবার সে নিচে। রূপাটা না হয় মানলাম, তাই বলে তারও? জিভ দিয়ে ঠোঁটজোড়া ভিজিয়ে শান্ত বলল, আই ইউ আউট অফ ইউর মাইন্ড? না, বলি সমস্যা নেই তো আপনার। কথা শেষ করে আহানা হাঁটা ধরল। শান্ত তার চুলগুলো ঠিক করে পিছু পিছু আসছে। আহানা এসে রুম ভর্তি মানুষের সামনে দাঁড়ালো। শান্ত আহানার দিকে চোখ বড় করে তাকিয়ে গিয়ে সোফায় বসলো। আহানা হেসে রূপার রুমের দিকে চলে গেল। স্বস্তির একটা নিঃশ্বাস ফেললো শান্ত। শরবতের গ্লাস নিয়ে ঢকঢক করে পুরোটাই খেয়ে নিল, টেনশন ফ্রি। আহানা রূপাকে নিয়ে আবারও ফেরতে সে ওকে সোফায় বসিয়ে নিজেও বসলো। বড়রা কথা বলছে আর এর মাঝে রূপা নওশাদ মনে মনে প্রেম নিবেদন করছে। তার মাঝে আহানা শান্ত চোখ দিয়ে একজন আরেকজনকে গিলে খাচ্ছে। অবশেষে বড়দের আলাপ আলোচনায় ঠিক হলো যে 2 সপ্তাহ পর কাবিন হবে। যেহেতু রূপা গর্ভবতী, ব্যাপারটা তাড়াতাড়ি চুকাতে হবে। নওশাদ জব নেওয়া পর্যন্ত রূপা তার বাবার বাসায় থাকবে। এবার সবাই মিষ্টি মুখ করছে। আহানা ট্রে নিয়ে রূপার মা বাবা, নওশাদের মা বাবাকে মিষ্টি দিয়ে রান্নাঘরের দিকে গেল। করিডোরে কেউ একজন হাত বাড়িয়ে ওকে দেয়ালের সাথে আটকিয়ে ধরল। কি সমস্যা? মিষ্টি খাবো, দাও। তোমার এত বড় সাহস, বড় বড় ভাইকে মিষ্টি খাও না, বিয়ে ক্যান্সেল করে দিব, চিনো আমাকে? আহানা মুচকি হেসে বলল, আপনার এত বড় সাহস বরের বড় ভাবিকে ধমকান? একদম বিয়ে ক্যান্সেল করে দিব। দুজনাই হেসে দিল একসাথে। তারপর আহানা মিষ্টি একটা শান্তর হাতে দিতেই দূর থেকে সেই একদল মেয়েরা দাঁত কেলিয়ে বলল, এই মিষ্টি কি আর দুলাভাইয়ের পেটে ভরবে? শান্ত কাশতে কাশতে আহানার হাতের ট্রে থেকে পানি নিয়ে খেয়ে চলে গেল। আহানা মেয়েগুলোর দিকে না তাকিয়ে পালালো। মেয়েগুলোর কথায় কথায় লজ্জা দেয়। বিয়ে না হয়েও লজ্জার সাগরে ডুব দিতে হচ্ছে। শান্ত গিয়ে সোফায় বসতেই নওশাদের বোন তমা তার বাবুরে শান্তর কোলে দিয়ে দিল। শান্ত বাবুটাকে কোলে নিয়ে মুখটা ফুলিয়ে বসে আছে, কারণ বাবু তার কোলে স্থির নেই।
সে শান্তর মাথায় উঠে বসে ওর চুল টানছে, গাল টানছে। আহানা ট্রে রেখে সোফার রুমে ফেরত এসে এমন কাণ্ড দেখে ফিক করে হেসে দিল। শান্ত গালটা বাঁকিয়ে উঠে এসে আহানার কোলে বাবুটাকে রেখে চলে গেল। ফেরত এসে দেখলো বাবুটা আহানার কোলে শান্তভাবে ঘুমাচ্ছে। ও মা, শয়তান মেয়ে কোথাকার, আমার কাছে থেকে আমাকে ইচ্ছে মতো জ্বালিয়েছে। আর আহানা করে গিয়ে উনি কি শান্তশিষ্ট? বাচ্চাদের বোঝা দেয়। সন্ধ্যা হয়ে গেছে, যে যার বাসার দিকে রওনা হয়েছে। আহানা শান্তর বাইকে উঠে বসে হাতের চুড়িগুলো দেখছে, আবার বাসার দিকে তাকাচ্ছে। শান্ত কার সাথে যেন কথা বলছে, আসতেছেই না। শেষে পাক্কা 10 মিনিট পরে এসে বাইকে বসলো সে। এত দেরি হলো কেন? কার সাথে কথা বলতেছিলেন? একটা মেয়েকে ভালো লাগছে, জোস, একদম জোস, তার সাথে কথা বলছিলাম। আহানা শান্তর কাঁধ থেকে হাত সরিয়ে নিল। শান্ত মাথায় হেলমেট পরতে পরতে বলল, কাঁধে হাত রাখো, নাহলে পড়ে যাবে। আপনার কি? ওই মেয়েটাকে গিয়ে ড্রপ করে আসেন, আমি হেঁটে যেতে পারবো। ও আজ রূপাদের বাসায় থাকবে। আহানা রেগে ঘুরে বসলো। শান্ত বাইক স্টার্ট দিয়ে পেছনে ফিরে আহানার হাত টেনে সামনে এনে এক হাতে আহানার হাত ধরে রাখলো, আরেক হাতে বাইক ধরলো। ছাড়ুন, এত দরদ দেখাতে হবে না। কোথা থেকে কারখানা পুরোপুরি গন্ধ আসতেছে। আহানা দাঁতে দাঁত চেপে বলল, এলিনা বিবির পরে কেউ আসলেও আমার কিচ্ছু যায় আসবে না। আমি তো তোমার জ্বালা কথা বলে নাই। সত্যি দেখো দূরে একটা কারখানা আগুন ধরছে। আহানা চোখ বড় বড় করে চেয়ে ভাবলো, সত্যিই তো। দূর। শান্ত হাসতে হাসতে বাইক চালাচ্ছে। আহানা একরাশ অভিমান নিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।